একটা ডি ফ্লিপ ফ্লপ দিয়ে সার্কিট দেখেছিলাম, সেখানে আমরা এই স্টেপগুলো মেনটেন করার ট্রাই করেছিলাম। ফার্স্টে আমার স্পেসিফিকেশন থেকে স্টেট ডায়াগ্রাম, তারপর স্টেটের সংখ্যা কমাইতে হবে যদি আমরা পারি, কিন্তু আমি বলছি যে আপাতত ফর আমাদের থিওরির জন্য, আপাতত এই কোর্সের জন্য আমরা এটা অ্যাভয়েড করব সেকেন্ড স্টেপটা। তারপর হচ্ছে অ্যাসাইন বাইনারি ভ্যালুস টু দ্য স্টেটস, এটা করতেও পারেন নাও করতে পারেন। সরাসরি যদি করে ফেলেন বাইনারিতে, যেমন লাস্ট এক্সাম্পলটা আমরা দেখেছিলাম যে আমরা সরাসরি বাইনারি অ্যাসাইন করে ফেলেছিলাম, সেই ক্ষেত্রে আসলে আমার ABCD যে অ্যালফাবেট সেখান থেকে আসলে ট্রানজিশনটা যেটা এই থার্ড স্টেপটাও রিডিউস হয়ে যায় আসলে। সো অ্যাকচুয়ালি টেকনিক্যালি আপনি এই দুটো স্টেট বাদ দিতে পারেন। তারপর হচ্ছে আপনি বাইনারি কোডের স্টেট টেবিল, এটার পরে ফ্লিপ ফ্লপ চুজ করতে হয়, যেটা আমরা লাস্ট ক্লাসে ডি ফ্লিপ ফ্লপ নিয়েছিলাম। তারপর হচ্ছে ওই ফ্লিপ ফ্লপের ইনপুট এবং সার্কিটের আউটপুটের ইকুয়েশন লিখতে হবে এবং লজিক ডায়াগ্রাম আঁকতে হবে ওই ফ্লিপ ফ্লপ দিয়ে। ঠিক আছে, এই ছিল স্টেপগুলো। তো আমরা লাস্ট ক্লাসে অলরেডি একটা ম্যাথ করেছি যেখানে নাকি আমরা ডি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করেছিলাম একটা সিকোয়েন্স ডিটেক্টর সার্কিট। এটা একটা আসলে সিকোয়েন্স ডিটেক্টর সার্কিট, এর জন্য ডিটেলগুলো ছিল এরকম, পরে ফাইনালাইজ সার্কিটটা ছিল এরকম। এখানে আমরা একটা জিনিস দেখেছিলাম এক্সাইটেশন টেবিল। তো আমি এটার পার্থক্য বলেছিলাম যে এক্সাইটেশন টেবিল জিনিসটা কি। সাধারণত একটা ক্যারেক্টারিস্টিক টেবিল ডি ফ্লিপ ফ্লপের জন্য একটা ক্যারেক্টারিস্টিক টেবিলে থাকবে কি, বাদিকে আমার ইনপুটগুলো আমি জানবো, ইনপুটের পরিপ্রেক্ষিতে আমি আউটপুটগুলো পাবো, এরকম একটা জিনিস আমরা এক্সপেক্ট করি। কিন্তু এক্সাইটেশন টেবিলের ঠিক জিনিসটা উল্টা, আমার প্রেজেন্ট স্টেট বা নেক্সট স্টেট আমি জানবো, সেটার পরিপ্রেক্ষিতে আমি ফ্লিপ ফ্লপের ইনপুটগুলো পাবো। তো সেটারই ধারাবাহিকতায় আমরা দেখেন এখানে ডান দিকে জেকে ফ্লিপ ফ্লপের জন্য এক্সাইটেশন টেবিল এবং লোয়ার লেফট কর্নারে আপনার টি ফ্লিপ ফ্লপের জন্য এক্সাইটেশন টেবিল ডেভেলপ করেছি। তো আমরা আবার রাইট কর্নারে যেটা আছে জেকে ফ্লিপ ফ্লপের জন্য এক্সাইটেশন টেবিলটা, এটা একটু এক্সপ্লেইন করব আমি আপনাদেরকে যে এটা কিভাবে আমি ডিফাইন করলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ভ্যালু রয়েছে, এটা আমি যদি একটু এক্সপ্লেন করি আপনাদেরকে। আগে আবার একটু রিভিউ করে নেই কিউ স্টার দিয়ে আমি কি বোঝাচ্ছি। কিউ স্টার মানে ছিল আমার নেক্সট স্টেট এনএস দিয়ে প্রকাশ করলাম নেক্সট স্টেট। কিউ স্টার ছিল নেক্সট স্টেট বা কিউ টি প্লাস ওয়ান, যে কিউ বার প্লাস কে বার কিউ। এখানে যে কিউটা ব্যবহার করেছে এটা কিন্তু প্রেজেন্ট স্টেট, এইটা হচ্ছে আপনার আসলে সেই প্রেজেন্ট স্টেটটা আপনারা দেখতে পাচ্ছেন কিউটা। তো প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট আছে। তো এখানে আমরা এই কম্বিনেশনগুলো দেখতে পাচ্ছি। ফর দ্য সেক অফ ডিটারমিনেশন ফর প্র্যাকটিস আমরা একটা কাজ করি, আমরা কল্পনা করি জে এবং কে তে আপাতত কোনো ভ্যালু নেই। ঠিক আছে, ধরে নিলাম যে এই জায়গাগুলোতে এমটি আছে। ঠিক আছে, জাস্ট ধরে নিই যে এই জায়গাগুলো এমটি রয়েছে। তাতে কি হয় আমরা একটু দেখি এবার। তো আমি কিউ এবং কিউ স্টার তার মানে প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেট দিয়ে, তার মানে বেসিক্যালি আমি টেবিলটা যেটা করব এরকম কিছু একটা টেবিল করব বলতে গেলে। আমি কিউ এবং কিউ স্টারের জন্য আমি আমার যে চারটা কম্বিনেশন সেটা আমি লিখে ফেলবো। লেখার পর আমি জে আর কে এর জন্য এই প্রতিটা কম্বিনেশনের জন্য ইনপুটগুলো কি হয় সেটা আমি জানার চেষ্টা করব। সেটা জানার জন্য আমাকে হেল্প করবে আমাকে এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন জে কে ফ্লিপ ফ্লপের, এইটা কিভাবে ডিফাইন করতে হয় আমি একটা দেখাই দিব, একটা দুটো দেখা দিই, তাহলে আপনারা হয়তো বা বাকিটা পুরো পারবেন। সো ফর ফার্স্ট কম্বিনেশন যদি আমি চিন্তা করি, আমি এই কম্বিনেশনটার কথা বলছি, কিউ এবং কিউ স্টারের ভ্যালু 0 0। চিন্তা করে দেখেন এই ইকুয়েশনে আমি যদি এটি বসাই তাহলে কি হয়, কিউ স্টারের ভ্যালু দেয়া আছে 0, জে থাকলো জের মতো। তারপর হচ্ছে কিউ এর ভ্যালু কিন্তু দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি 0। সো 0 কমপ্লিমেন্ট অর কে বার কিউ এর ভ্যালু কিন্তু 0। সো এটাকে আপনি যদি সলভ করেন আপনি দেখতে পাবেন এই বাঁ দিকে 0 হয়ে যাচ্ছে, 0 কমপ্লিমেন্ট যেটা নাকি জে এর সাথে রয়েছে সেটা 1 হয়ে যায়, জে এন্ড হয়ে যাচ্ছে 1 এর সাথে এবং কে টার্মটা 0 এর সাথে এন্ড হয়ে 0 হয়ে যাচ্ছে, মানে কে ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি এখানে আসলে জে ইজ ইকুয়ালস টু 0। ওকে ফাইন, জে ইজ ইকুয়ালস টু 0 হয়ে গেল, ফাইন। কিন্তু কে কি হবে তাহলে? কে যেহেতু আমরা দেখতে পাচ্ছি কে টার্মটা 0 এর সাথে এন্ড হয়ে ভ্যানিশ হয়ে গেছে, এর জন্য কেটাকে আমরা বলতে পারি এটা ডোন্ট কেয়ার। এটা 0 হোক 1 হোক, চিন্তা করে দেখেন এটা সবসময় 0 এর সাথে এন্ড হয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো এটা আসলে কে এর ভ্যালুটা আমার ডোন্ট কেয়ার। তার মানে যখন কোনো একটা ভেরিয়েবল আপনার
জিরোর সাথে অ্যান্ড হয়ে বা কোনো কিছু প্রসেসিং হয়ে আপনার ভ্যানিশ হয়ে যাবে, তখন সেই টার্মটা ডোন্ট কেয়ার হয়ে যাবে। সো একইভাবে একই ধারাবাহিকতায় আমি দেখাই লাস্টের কম্বিনেশনটার জন্য, আবার দেখাই 1-1-এর জন্য আপনি যদি চিন্তা করে দেখেন। সো আপনার এই ইকুয়েশনটাকে আমি আবার ইউটিলাইজ করব। বাঁ দিকে 1 পড়ে যাচ্ছে, জে অ্যান্ড 1-এর কমপ্লিমেন্ট অর কে প্রাইম অ্যান্ড 1। তো এটাকে যদি আপনি সলভ করেন, 1-এর কমপ্লিমেন্ট মানে 0, যেটা জের সাথে রয়েছে, তাহলে জে অ্যান্ড 0 অর কে কমপ্লিমেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা এবার ভ্যানিশ হয়ে যাচ্ছে, তারপরে আমরা বুঝতেই পাচ্ছি যেটা এবার হচ্ছে ডোন্ট কেয়ার আসবে, এবং বাকি থাকতেছে আপনার 1, এই সাইডে কে প্রাইম। যেহেতু কে প্রাইম আমার দরকার কে, আমি কমপ্লিমেন্ট করে দিব উভয় সাইডে, সিম্পল ম্যাথমেটিক্স, তাহলে কে ইজ ইকুয়ালস টু 0, তাহলে ডোন্ট কেয়ার 0 হয়ে যাবে, যেটা নাকি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আশা করি আপনারা এক্সাইটেশন টেবিলটা যেটা রয়েছে সেটা হচ্ছে এই ইকুয়েশন বা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে বের করে ফেলতে পারবেন। খালি একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার এক্সাইটেশন টেবিলে আপনি ইনপুট হিসেবে কল্পনা করবেন আপনার প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেট। কল্পনা করে আপনি জে আর কে কে কি ভ্যালু হয় সেগুলো বের করে নিয়ে আসবেন। বের করে এই এক্সাইটেশন টেবিলটা আপনার আসলে যখনই ডিজাইন করতে যাবেন তখনই দরকার পড়বে। ডি এর ক্ষেত্রে এটা খুব বেশি দরকার পড়ে না, কারণ ডি হচ্ছে অনেক স্ট্রেট ফরওয়ার্ড। দেখা যায় যে নেক্সট স্টেটে যা আছে সেটাই হচ্ছে ডি তে চলে যাচ্ছে, এটা আমরা জানি এটার ইকুয়েশন থেকে। সো এটা আসলে মনে রাখার দরকার পড়ে না। কিন্তু জে কে এবং টি ফ্লিপ ফ্লপের জন্য যেটা রয়েছে সেটা আপনাকে মনে রাখতে হবে। হচ্ছে টি ফ্লিপ ফ্লপ, একই প্রসেসে এটা বের করা হয়েছে। এখন আমি টি ফ্লিপ ফ্লপের কথাটা যেটা আপনাকে বলবো, যে এটা একটা মনে রাখা আবার একটু সহজ। টি ফ্লিপ ফ্লপেরটা একটা টেকনিক আছে, দেখেন এটা অনেকটা যে এক্সঅর যে মাঝখানে আছে সেই এক্সঅর এর মতোই কাজ করে। কিউ কিউ স্টার, আপনি যদি বাঁ দিকে প্রেজেন্ট স্টেট দেখতে পাচ্ছি, এদিকে নেক্সট স্টেট দেখতে পাচ্ছি, ডান দিকে আমার শুধু আমার যেটা কিউ টি যেটা আমার দরকার সেটার দিকে তাকান, তাহলে আপনি দেখতে পারবেন একদম এক্সঅর এর মতোই কাজ করে। যখন সিমিলার হবে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট তখন আউটপুট 0, যখন 1-1 হচ্ছে তখন 0। অন্যথায় যে কোনো ক্ষেত্রেই আউটপুট যেটা বলতে চাচ্ছি আমার এখানে এই ক্ষেত্রেও টি, সেটা কিন্তু 1। এই জিনিসগুলো মনে রাখতে হবে। তো এইবার আজকে আমরা জেকে ফ্লিপ ফ্লপের একটি সার্কিট দেখার চেষ্টা করব। ওই যে প্রবলেমটা আমরা সলভ করেছিলাম, আপনারা একটু আগে দেখেছেন যে প্রবলেমটা আমরা সলভ করেছিলাম, সেই প্রবলেমটাই আমরা যদি জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে কল্পনা করি তাহলে কিরকম হবে। তো এটার জন্য আপনাদেরকে আমি একটু রিভিউ বা মনে করাই দেওয়ার জন্য আমার স্টেট ডায়াগ্রাম যেটা ছিল সেটা আমি খুব সংক্ষেপে ব্রিফলি বাঁ দিকে এঁকে দেই। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই থামাই দিবেন, থামাই প্রশ্ন করবেন। সো আমার গত ক্লাসে যেটা আমি ডি ফ্লিপ ফ্লপ দিয়ে সিকোয়েন্স ডিটেক্টর ডিজাইন করেছিলাম, সেই প্রশ্নটা এরকম ছিল যে একটা ইনপুট রয়েছে এক্স, সেটা দিয়ে অনেকগুলো ইনপুট যাচ্ছে, স্ট্রিং অফ বিটস আসতেছে সেই ইনপুট লাইন দিয়ে। এখন পরপর যদি 3টা বা তার বেশি 1 আসে তাহলে আপনার আউটপুটটাকে ট্রিগার করতে হবে। এটা ছিল আমার সিকোয়েন্স ডিটেকশন। এখানে সিকোয়েন্স ডিটেকশনটা হচ্ছে 3টা 1 বা তার বেশি 1, এই হচ্ছে সিকোয়েন্সটা। তো এই ক্ষেত্রে আমরা যে ইয়াটা এঁকেছিলাম সেটা ছিল এরকম 0 0 0 1 1 0 1 1। সো আমরা যেটা করেছিলাম যে 0 0 কে আমরা স্টার্টিং স্টেট যদি কল্পনা করি, এই স্টেটে যদি 0 আসে ইনপুট তাহলে এখানেই থাকবে, সেক্ষেত্রে আউটপুট 0। যদি 1 আসে তাহলে আমি একটা 1 পেয়েছি, তাও আমার আউটপুট 0। এই স্টেট থেকে এই স্টেটে আউটপুট আমার ইনপুট যদি 1 আসে তাও আউটপুট 0, মানে পরপর দুটো 1 0 তে হচ্ছে পরপর দুটো 1 পেয়েছি কনজিকিউটিভ। এইখানে পরপর 3টা আমি 1 পেয়ে গেলাম, তাই জন্য আমি আউটপুট 1 করে দিলাম। এখানে আমার 3টা বা তার বেশি অধিক 1 আসলো, তার জন্য আউটপুটটা অলওয়েজ 1 থাকতেছে এই 1 1 বা লাস্ট স্টেট যেটা আছে সেটাতে। এবং কখনো যদি এই স্টেট থেকে 0 আসে তাহলে সেটা আবার ইনিশিয়াল স্টেটে চলে যাবে। কিন্তু প্রত্যেকটা যেহেতু আমার ইনপুট একটার জন্য দুটো করে কম্বিনেশন হবে। সো দেখেন 0 1 এবং 1 0 স্টেট এখনো অপূর্ণ, তো তার জন্য আমরা এই স্টেটে যদি 0 আসে আমরা জানি তাহলে আবার এটা ইনিশিয়াল স্টেটে ফেরত যাবে, এই স্টেটে যদি 0 আসে ইনিশিয়াল স্টেটে ফেরত যাবে। তো এই ছিল লাস্ট ক্লাসের সেই একই স্টেট ডায়াগ্রাম যেটা আমরা অনেক সময় ধরে বোঝার চেষ্টা করেছি, এক্সপ্লেন করার চেষ্টা করেছি। সার্কিটের স্পেসিফিকেশনের ভিত্তিতে আপনার স্টেট ডায়াগ্রাম অনেক চেঞ্জ হবে, এটা আমরা সামনে আরো একটা দুটো এক্সাম্পল দেওয়ার মাধ্যমে বুঝতে পারবো। কিন্তু একটা কথা আমি বারবার বলবো যে আপনি যত এক্সারসাইজের প্রবলেম, এক্সাম্পলের প্রবলেম সলভ করবেন, যত ধরনের প্রবলেম সলভ করবেন, সার্কিট ডিজাইন করা শিখবেন, স্পেসিফিকেশন নিয়ে কাজ করবেন, জিনিসটা তত ক্লিয়ার হবে, ক্যাচ করা তত ইজি হবে। আচ্ছা, তো এখানে একটা জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে করা হয়েছে। আমরা জানি স্টেটের যে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট আর ইনপুট আগে আমরা হিসাব করে ফেলবো। টেকনিকটা হচ্ছে প্রেজেন্ট স্টেট
যে দুটো আমরা দেখতে পাচ্ছি এখানে আমার 4টা স্টেট রয়েছে, 4 স্টেটস। 4টা স্টেট মানে আমার ফ্লিপ ফ্লপ লাগবে, আমরা জানি, আগেও আমি ডিফাইন করেছি দুটো ফ্লিপ ফ্লপ লাগবে। সো আমরা দুটো ফ্লিপ ফ্লপের জন্য দুটো স্টেট ভেরিয়েবল, দ্যাট মিনস Q1 এবং Q0, এই দুটো স্টেট ভেরিয়েবল নিয়েছি। এবং একটা ইনপুট রয়েছে, ইনপুট বলে দিয়েছি, একটা ইনপুট আমরা দেখতে পাচ্ছি, একটা ইনপুট আসছে এখানে, সেটাকে আমরা এক্স কল্পনা করছি, সেই ইনপুটটা হচ্ছে এক্স। তো আমরা যে ফার্স্ট এই কাজটা করি যে প্রেজেন্ট স্টেট এবং ইনপুট মিলে যত বিট হয়, যেমন এই ক্ষেত্রে 3টা বিট দেখতে পাচ্ছি, সেই 3টা বিট মিলে আমরা 2^3 কয়টা কম্বিনেশন হচ্ছে, আমরা 8টা কম্বিনেশন লিখে ফেলবো 0 থেকে 7 পর্যন্ত। 8টা কম্বিনেশন লিখে ফেলার পরে তারপর আমি নেক্সট স্টেটের জন্য একটা ঘর তৈরি করব, সেখানে আমি যে কাজটা করব যে আমার যে দুটো স্টেট ভেরিয়েবল রয়েছে এই ক্ষেত্রে Q1 এবং Q0, সেই Q1 এবং Q0 জন্য নেক্সট স্টেটগুলো আমি লিখে ফেলবো Q1 স্টার এবং Q0 স্টার। অর্ডারগুলো সেম রাখা হয়েছে, প্রথমে Q1 স্টার দেওয়া হয়েছে এবং পরবর্তীতে Q0 স্টার। এই পর্যন্ত আমি করব। ফ্লিপ ফ্লপ ইনপুটস এর জন্য আমি জায়গা রেখে দিব, শুরুতে এটা আমি আসলে ইচ্ছা করলেও বসাতে পারবো না, আগেই বলে দিচ্ছি, শুরুতে ইচ্ছা করলেও আমি এটা বসাতে পারবো না। আগে আমার প্রেজেন্ট স্টেট ইনপুট আর এবং নেক্সট স্টেটটা ফিক্স করতে হবে। এখন এই মুহূর্তে আমার হাতে কিন্তু আমি বলেছি যে প্রেজেন্ট স্টেটের আর ইনপুট মিলে যে 3 বিট, সেটাতে 8টা কম্বিনেশন 000 থেকে শুরু করে একদম 111 এই কম্বিনেশনটা লিখে ফেলবেন। তখন আপনার নেক্সট স্টেট খালি থাকবে, নেক্সট স্টেটটা আপনার করতে হবে স্টেট ডায়াগ্রাম দেখে দেখে, স্টেট ডায়াগ্রাম দেখে দেখে নেক্সট স্টেটটা বসাতে হবে। যেমন এই ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিতে পারি, যদি এটা আমরা করেছি যে আমার ফার্স্ট স্টেটটা যদি কম্বিনেশনের কথা চিন্তা করি 0 0 রয়েছি, তার মানে আমি রয়েছি এই স্টেটে, প্রেজেন্ট স্টেট যদি আমি 0 0 কল্পনা করি, তখন আমার যদি ইনপুট 0 হয় আমি 0 0 থাকছি, তখন যদি আমার ইনপুট 0 হয় আমি কিন্তু রিটার্ন করছি 0 0। তার জন্য আমি কি করলাম, এখানে 0 0 দিলাম, ঠিক আছে। যদি এখানে আউটপুটটা উল্লেখ করা হয়নি, এটা আসলে ভুল হয়েছে, আসলে আউটপুটটা উল্লেখ করা উচিত ছিল। সো এখানে একটা আউটপুট আমার দেওয়া উচিত, ওয়াই হওয়া উচিত ছিল, আর একটা মানে কি বলবো, আর একটা কলাম আসা উচিত ছিল, কিন্তু করা হয়নি। কিন্তু আমরা জানি এটা আমরা পারবো, এটা নিয়ে আমাদের বদার করার দরকার নেই, বাকিটা আমরা ডিজাইন করা শিখি। আচ্ছা, তো ইন সিমিলার ম্যানার আমি যে কাজটা করব, একইভাবে 0 0 0 থেকে শুরু করে 1 1 1 পর্যন্ত এই কম্বিনেশনগুলোর জন্য নেক্সট স্টেট বের করে ফেলবো। নেক্সট স্টেট বের করার পরেই হচ্ছে আমার আসল চেঞ্জ লাস্ট ক্লাসের থেকে। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যেই প্রসিডিওরটা, ঠিক একই প্রসিডিওরে আমরা লাস্ট ক্লাসে ডি এর ইনপুট বের করেছিলাম এক্সাইটেশন টেবিল ইউজ করে। আজকে আমরা জেক এর এক্সাইটেশন টেবিল ইউজ করে আমরা জেক এর যে ইনপুটগুলো আছে সেগুলো বের করব। যেমন ফর এক্সাম্পল, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমি জাস্ট একটু এখানে একটু ভালো করে দেখে নেন, তো যে কম্বিনেশন গুলো রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 0 0 জন্য যখন প্রেজেন্ট স্টেট, বাই দ্য ওয়ে এটা আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু প্রেজেন্ট স্টেট, এটা তারই নেক্সট স্টেট। তাহলে যখন 0 0 হচ্ছে তখন 0 ডোন্ট কেয়ার হয়ে যাচ্ছে, জে তে 0, কে তে ডোন্ট কেয়ার। তারপর 0 1 এর জন্য 1 ডোন্ট কেয়ার, 1 0 এর জন্য ডোন্ট কেয়ার 1, 1 1 এর জন্য ডোন্ট কেয়ার 0, এরকম কিছু একটা ফরম্যাট মেনটেন করতেছে। ওকে, দেখি আমরা এটা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য ভালো, আমরা খুব দ্রুত এটা বের করে আনতে পারবো। না বুঝলে সাথে সাথে প্রশ্ন করতে হবে। তো আমি কি করলাম, ফার্স্টেই আমার 1 নম্বর ফ্লিপ ফ্লপের জন্য জায়গা রেখে দিলাম J1 K1, দেখতে পাচ্ছেন এখানে J1 K1, পরবর্তীতে J0 K0 আমি লিখলাম। কনসিডার যে আমার এখানে যে ইনপুটগুলো আপাতত রয়েছে এটা পুরো ব্ল্যাঙ্ক, সব ইনপুটগুলো ব্ল্যাঙ্ক রয়েছে, আমি কেটে দিচ্ছি। ইনপুটগুলো ধরেন নেই, আমি কয়েকটা দেখাই দিতে চাচ্ছি আসলে, এর জন্য আমি আসলে কয়েকটা এক্সাম্পল আমি দেখাবো আপনাদেরকে। ধরেন এগুলো নেই, পুরোটাই নেই। সো আমরা জেকে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল দেখে এসেছি। জেকে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা ছিল অনেকটা এরকম, যদি আমরা রাফলি আঁকার চেষ্টা করি 0 0 0 1 1 0 1 1, 0 0 এর জন্য আমরা যদি ঠিক বলে থাকি তাহলে এটা 0 1, এই সাইডে ডোন্ট কেয়ার ছিল, এই সাইডে ডোন্ট কেয়ার, এই সাইডে 1 0 ছিল। আমি কি ঠিক বললাম? কারোর কি মনে আছে? এনিওয়ান আছি, সাথে আছি নাকি ডিফিকাল্ট লাগতেছে অনেক? আচ্ছা আছি তো। আচ্ছা, মনে নাই কি ছিল এটা? 0 1 ডোন্ট কেয়ার, লেট মি সি। তাহলে মনে হচ্ছে ঠিকই আছে, ঠিক আছে। তো এখন আমি যে কাজটা করবো, এটা আমি পাশে নিয়ে রাখবো,
আমি কিন্তু বলেছি যে মনে করে দেখেন এখানে যেগুলো আমি গ্রিন দিয়ে ক্রস আউট করে দিয়েছি সেগুলো নাই। তো লেটস ফাইন্ড আউট যে 1 নাম্বার যে ফ্লিপ ফ্লপ সেটার জন্য আমরা বের করার চেষ্টা করব। তার জন্য আমি একটা কাজ করি, আমি একটু এগুলো একটু ইরেজ করে দেই। 1 নম্বর ফ্লিপ ফ্লপের জন্য বের করার চেষ্টা করব এখন। তো সেই ক্ষেত্রে আমরা ডিফারেন্ট একটা কালার ইউজ করতেছি। এখন 1 নম্বর ফ্লিপ ফ্লপের জন্য যদি আমি বের করার চেষ্টা করি তাহলে আমি আসলে এইটার কথা চিন্তা করব এবং Q1 এবং Q1 স্টারের কথা চিন্তা করব। কারণ 1 নম্বর ফ্লিপ ফ্লপের জন্য Q1টা হচ্ছে প্রেজেন্ট স্টেট এবং Q1 স্টারটা হচ্ছে নেক্সট স্টেট, যেটা আমার দরকার। এটা প্রেজেন্ট স্টেট, এটা নেক্সট স্টেট। এখন ওটার কথা যদি দেখেন, Q1 এর ভ্যালুগুলো দেখেন ফার্স্টের কম্বিনেশনের জন্য যদি তাকাই আমি, তাহলে 0 0 0 0 হলে আমি জানি 0 0 হলে 0 ডোন্ট কেয়ার হবে। তাইলে আমি কি করব, এখানে 0 বসাবো, এখানে ডোন্ট কেয়ার বসাবো। একইভাবে সেকেন্ড কম্বিনেশনে যদি চলে যেতে চাই, 0 এগেন এটা 0 0 0ই পড়তেছে, তাহলে আবারও সুবিধা আমাদের জন্য 0 ডোন্ট কেয়ার। ডিফারেন্ট একটা দেখি করার চেষ্টা করি, যেমন এই কম্বিনেশনটাতে হয়তো বা একটু ডিফারেন্স আছে। 0 1 রয়েছে, 0 1 হলে আপনারা দেখতে পাচ্ছেন 1 ডোন্ট কেয়ার হবে। তাহলে যে 1 এর ভ্যালুটা হবে 1 এবং K1 এর ভ্যালু হবে ডোন্ট কেয়ার। এই যে দেখেন এক্স্যাক্টলি তাই হয়েছে এখানে। এবং ফাইনালি লাস্ট কম্বিনেশনের দিকে যদি আমরা তাকাই, 1 এখানে 1 দেওয়া আছে এবং Q1 স্টার বা নেক্সট স্টেটে 1 রয়েছে, 1 1 হলে ডোন্ট কেয়ার 0 হবে বেসিক্যালি। তাহলে এটা ডোন্ট কেয়ার 0 হয়ে গেল। তো এইভাবে আমরা প্রথমে J1 এর ইনপুটগুলা বসায় ফেলবো, তারপরে একই প্রসেস ফলো করে Q0 এবং Q0 স্টারের মাধ্যমে J0 এবং K0 যে ইনপুট আছে সবগুলো আমরা বসাবো। একবার বসানো হয়ে গেলে আমরা নেক্সট যে কাজ করব, আমরা কে ম্যাপ করব এটাকে। আমি দেখাচ্ছি স্টেপটা কি। তাহলে সবকিছু মুছে দিলাম আমি। এখন আমার যেটা দরকার, সিম্পলিফাইড ইকুয়েশন দরকার। এখন আমার কাছে পুরো ফুল টেবিল রয়েছে। দেখেন এই পর্যন্ত কি বুঝতে পারলাম নাকি, বা কোনো কোশ্চেন আছে নাকি এই পর্যন্ত? কিভাবে এক্সাইটেশন টেবিল বের করলাম, কিভাবে এক্সাইটেশন টেবিল থেকে আমি প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেটের মাধ্যমে জে আর কে এর ইনপুট যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো আমি বসাইলাম কিভাবে, সেই জিনিসগুলো কি ক্লিয়ার হয়েছে নাকি দেখেন। এনি কোশ্চেন? একটু রেসপন্ড করলে সুবিধা হয়। কোনো প্রশ্ন আছে আপনাদের? না স্যার। ওকে ফাইন, একটু রেসপন্স করবেন তাহলে সুবিধা হবে। আচ্ছা এইবার আমরা আসি আমাদের নেক্সট যে টপিকটা যেটা ছিল, আমরা হচ্ছে এখন ইনপুট যে ইকুয়েশন গুলো রয়েছে, নেক্সট টপিকটা হচ্ছে আমার ইনপুট ইকুয়েশন বের করা। ইনপুট অ্যান্ড আউটপুট ইকুয়েশন আমরা জানি আউটপুট ইকুয়েশনে বের করতে হয়, কিন্তু আমি এখানে আসলে আউটপুট ইকুয়েশনের জন্য জায়গা রাখিনি, এটা আমার একটা ভুল কাজ হয়েছে। ঠিক আছে, এখানে আউটপুট ইকুয়েশনের জন্য অবশ্যই জায়গা রাখা উচিত ছিল। আচ্ছা আমরা ইনপুট ইকুয়েশনটা দেখি কিভাবে এটা করতে হয়। খুব সিম্পল, এটা ডিফিকাল্ট কোনো জিনিস না। আগের মতোই আমরা যে কাজটা করব, যে আমরা সে ফর এক্সাম্পল আমি J1 এর জন্য আগে করতে যাচ্ছি, ইকুয়েশন বের করতে যাচ্ছি J1 এর জন্য। তাহলে আমি কি করব, আমি তাকাবো আমার প্রেজেন্ট স্টেট আর ইনপুট মিলে কয় বিট, 3 বিট। তাহলে আমি 3 ভেরিয়েবল কে ম্যাপ এঁকে ফেলবো। ঠিক আছে, জি স্যার। এবং অর্ডারটা মেনটেন করব। Q1 Q0X দেখতে পাচ্ছি 10X, এই অর্ডারটাই মেনটেন করব 10X। আপনি এই অর্ডারটা চেঞ্জ করতে পারেন, বাট আপনি যদি নতুন প্র্যাকটিস করতেছেন যেহেতু আপনারা, সেহেতু আমি আপনাদেরকে সাজেস্ট করবো পার্সোনালি যে এই অর্ডারটা আপনারা ফলো করেন, নাহলে ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকবে আপনাদের। এখন আমরা দেখার চেষ্টা করি কোন কোন কম্বিনেশনে 1 এবং ডোন্ট কেয়ার রয়েছে। আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র J1 এর জন্য শুধু এই কম্বিনেশনটা। দ্যাট মিনস আপনি যদি Q1 Q0X এর কথা চিন্তা করেন তাহলে এটা হচ্ছে 3 তে 1, আর তার পরের সব ভ্যালুতে ডোন্ট কেয়ার, তার আগের সব ভ্যালুতে 0। তাহলে 3 তে 1, ঠিক আছে, 3 তে 1, তার পরের সব ভ্যালুতে ডোন্ট কেয়ার এবং তার আগের সব ভ্যালুতে 0। ঠিক মতো বসাতে পারলাম আমি? এখন আমি যদি এসওপি করতে চাই তাহলে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি এই 1 এবং ডোন্ট কেয়ার মিলে গ্রুপিং করতে পারি। সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমার যে রেজাল্টটা চলে আসে সেটা হচ্ছে Q0X। দেখেন আমার ফার্স্ট
জে ওয়ানের ভ্যালুটা আমি বের করে ফেললাম। এবার আমি কে ওয়ান একটা বের করে দেখাই। কে ওয়ানটা তাহলে কি হবে? কে ওয়ানের জন্য আমি আবারও একই প্রসেস ইউজ করব এবং আমি 3 ভেরিয়েবল কে ম্যাপ করে ফেলবো এবং একই প্রসেসের মাধ্যমে আমি রেজাল্টগুলো বের করে নিয়ে আসবো। তাহলে আমি বুঝতেই পারতেছি আমার জে ওয়ান কে ওয়ান জে জিরো কে জিরোর জন্য আমার 4টা কে ম্যাপ করতে হবে এখানে। ইট ইজ নট ডিফিকাল্ট, বাট ইট ইজ একটু লেন্দি হয়ে যায় এই আর কি। তার জন্য যখন আপনার যে কে ইনপুট ইউজ করে থাকেন বা যে কে ফ্লিপ ফ্লপ ইউজ করে থাকেন, তখন আমার আসলে দুটো করে ইনপুট ডিফাইন করতে হয়, দুটো করে কে ম্যাপ করতে হয়, তার জন্য একটু লেন্দি হয়। ওয়্যারএজ ডি ফ্লিপ ফ্লপ এবং টি ফ্লিপ ফ্লপের জন্য এটা হয় না। মনে রাখবেন, আপনাকে যদি কখনো সার্কিট ডিজাইন করতে বলে, যদি আপনি বুঝতে পারেন যে সার্কিটের ক্যারেক্টারিস্টিক্সটা অনেকটা কাউন্টারের মতো কাউন্ট করতেছে, 0 1 2 3 4 5 6 এভাবে কাউন্ট করতেছে বা ডাউন কাউন্ট করতেছে, যদি এরকম বুঝে ফেলতে পারেন তাহলে আপনার সুবিধা অনুযায়ী সেটা করা উচিত টি ফ্লিপ ফ্লপ দিয়ে। আর যদি আপনি বুঝেন যে না, এটা একটা র্যান্ডম সার্কিট বা সিকোয়েন্স ডিটেক্টর সার্কিট বা এরকম ধরনের সার্কিট, সেই ক্ষেত্রে আপনার সুবিধা হবে আসলে ডি ফ্লিপ ফ্লপ যদি আপনি ইউজ করেন। কিন্তু যে কে ফ্লিপ ফ্লপ আপনি ইউজ করলে আপনার আসলে লেন্দি হবে। এখন আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি কম্বাইন করতে পারেন। আপনি প্রথম ফ্লিপ ফ্লপটাকে আপনি ডি রাখতে পারেন, পরেরটাকে টি রাখতে পারেন, এরকম করে করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে একটা সার্কিটে শুধু এক ধরনের ফ্লিপ ফ্লপ নয়, 2 ধরনের বা 3 ধরনের ফ্লিপ ফ্লপ আপনি ইউজ করতেই পারেন আপনার মেরিট কাজে লাগায়। আচ্ছা, সো এবার কে ওয়ানটা আমি দেখতেছিলাম যে 0 থেকে 3 পর্যন্ত সব ডোন্ট কেয়ার। তারপরে হচ্ছে 4A 1 আর 6A 1। তারপরে 4A আর 6 যদি আমি তাকাই, এটা 6 এবং 4 হচ্ছে এটা, আর বাকি সবগুলোই হচ্ছে আমার 0। যদি ঠিক বলে থাকি তাহলে এটাই, তাহলে আমি দেখতে পাচ্ছি এইটা আর এইটা মিলে গ্রুপ হয়ে যায়। তো এখন আমি যদি গ্রুপিংটা করি ঠিক মতো, তাহলে আমি দেখতে পাচ্ছি এই ভ্যালুটা হচ্ছে এক্স প্রাইম, তাই না? দেখা যাচ্ছে এক্স প্রাইম হয়ে যাচ্ছে যেটা। তাহলে জে ওয়ান এর ভ্যালু হচ্ছে কিউ জিরো এক্স, কে ওয়ান এর ভ্যালু হচ্ছে এক্স প্রাইম। আচ্ছা, আমরা এখন এই দুটো জিনিস একটু মাথায় রাখি। জে ওয়ান হচ্ছে কিউ জিরো এক্স এবং কে ওয়ান হচ্ছে এক্স প্রাইম। বাকিগুলো আমরা পরবর্তীতে দেখতে পারবো। জে ওয়ান এর ভ্যালু হচ্ছে জে ওয়ান কি এখানে এখানে দেখতে পাচ্ছি জে ওয়ান এর ভ্যালু ডিফারেন্ট একটা জিনিস লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না। আমার কিন্তু আসছে কিউ জিরো এক্স, এখানে কিউ ওয়ান কিউ জিরো রয়েছে। আচ্ছা, কে ওয়ানটা কি আসছে? এক্স প্রাইম আসছে। কে ওয়ান ইজ কারেক্ট, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে একটা ভুল রয়েছে, যে ওয়ানটা আমার এরকম আসেনি। আচ্ছা, লেটস সি, একটু ডিডিউস করার চেষ্টা করি আমাদের কি কারণে ভুলটা হলো, বা আমাদের ভুল হয়েছে নাকি এখানে আমি আসলে করতে ভুল করেছি, এটাও হতে পারে। একটু চেক করে দেখি। জে ওয়ান, সো কিউ জিরো এক্স ছিল আমাদের। এখানে আমি দেখতে পাচ্ছি আসলে আমি যেই কাজটা করেছি, অর্ডারটা একটু ডিফারেন্ট অর্ডার নিয়েছি। সো এটার জন্য একটু কনফিউশন ক্রিয়েট হয়, হয়তো বা এটার জন্য আমি ভুল করেও থাকতে পারি, সেটাও হতে পারে। লেটস সি। আচ্ছা, হ্যাঁ, আমি বুঝতে পারছি এখানে ভুলটা আমি আসলে কি করেছি। কেউ কি ধরতে পেরেছেন ভুলটা আমি কি করেছি এখানে? এইখানে এখানে একটা ভুল আছে, বলেন কি ভুলটা করেছি? এনিওয়ান? ভুলটা কি ধরা গেছে? আচ্ছা, আমি বলে দিই ভুলটা কি হয়েছে এখানে, কেন আসলে এই রেজাল্টটা কিউ ওয়ান কিউ জিরো এসেছে, কেন আমার সাথে যেটা মিললো না, কিউ জিরো এক্স যেটা ছিল সেটা হলো না কেন। দেখেন, খুব সহজ। আমি এখানে এক্সটা কে রেখেছি আমার এমএসবি পজিশনে, কিউ ওয়ান কিউ জিরোটা এই সাইডে রেখেছি, অথচ আমি যে এখানে ভ্যালুগুলো বসিয়েছি, ভ্যালুগুলো বসানোর ক্ষেত্রে আসলে আমি এই ফরম্যাটটা ফলো করেছি। এই যে আমি এখানে যে ফরম্যাটটা ফলো করছি, দ্যাট মিনস কিউ ওয়ানটাকে এমএসবি ধরেই কল্পনা করেই করেছি। বসানোর ক্ষেত্রে আমি ওটা ফলো করছি, কিন্তু ইভালুয়েট করার সময় আমি আসলে ভুল করেছি। আমি এক্সটাকে এই সাইডে দিয়েছি এবং বাকিগুলো ওই সাইডে করেছি, তার জন্য আসলে এই রেজাল্টটা ভুল আসছে। আসলে এটা কারেকশন যদি করতে হয় তাহলে এখানে আসলে কিউ ওয়ানটা হবে সিম্পল কারেকশন, এখানে হবে কিউ জিরো এক্স, আর কিছুই না, তাহলে ঠিক হয়ে যাবে। এখন দেখেন, ওইখানেও কিন্তু সেম গ্রুপিং হয়। গ্রুপিংটা যদি আপনি ঠিক মতো নেন, তাহলে দেখেন রেজাল্ট যেটা আসে আসলে কিউ জিরো চেঞ্জ হয়ে কিউ জিরো এক্স চলে আসে। তার এখানে এই রেজাল্টটা ভুল আছে, কারেক্ট রেজাল্ট হচ্ছে কিউ জিরো এক্স। এখানে একটু কারেকশন করে নেবেন আপনারা। তো এই ছিল হচ্ছে লাগা আমাদের ইকুয়েশন। ইকুয়েশন আমরা যখন একবার বের করে ফেলবো, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিকটা, সরি, এক্সাইটেশন টেবিল আমি এখানে দিয়ে রেখেছিলাম আপনাদের সুবিধার জন্য, বাট আমি এটা আগে এক্সপ্লেন করেছি। ফাইনালি
এখন আপনার কাছে ইকুয়েশন আছে J1 K1 J0 K0 চারটা ইকুয়েশন রয়েছে। আপনি জাস্ট কি করবেন, আপনি জে কে ফ্লিপ ফ্লপ ইউজ করতেছেন তাহলে দুইটা জে কে ফ্লিপ ফ্লপ হবে এবং এটা একটা সিকোয়েন্সিয়াল সিনক্রোনাস সার্কিট। তাহলে আপনার জে কে ফ্লিপ ফ্লপ যে দুটো থাকবে 1 এবং 0 নম্বর জে কে ফ্লিপ ফ্লপ দুইটারই ক্লক শর্ট করা থাকবে এবং J1 K1 J0 K0 তে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বুলিয়ান এক্সপ্রেশন আছে। দ্যাট মিন্স ওই বুলিয়ান এক্সপ্রেশন প্রত্যেকটাই হচ্ছে আসলে একটা কম্বিনেশনাল সার্কিট এন্ড অর নট বা অন্যান্য গেট দিয়ে, সেই গেটগুলোর মাধ্যমে আপনার J1 K1 J0 K0 ফ্লিপ ফ্লপে কানেকশন দিতে হবে। দেখি, এই হচ্ছে আমার ফাইনালাইজড সার্কিট। এখানে কিন্তু আবারও আমি একটু উল্লেখ করে দিই, এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে এইখানে এই ভুলটা করা হয়েছে হোপফুলি। সো আপনারা এটা কারেকশন করে নেবেন। Q0 এর সাথে Q1 না এসে আসার কথা হচ্ছে X, এটা কিন্তু Q0 X হওয়ার কথা আমরা দেখেছি। সো আমি কারেকশনটা করে দিই। তারপর J1 এ দেখতে পাচ্ছেন Q1 Q0 দিয়ে দিয়েছে, আসলে এই কানেকশনটা ভুল। সেটা আসবে আসলে আপনার এখান থেকে, এটা হচ্ছে X বাই দ্য ওয়ে, এটা হচ্ছে X। ওকে, তো এই হচ্ছে আপনার ফাইনালাইজড কানেকশন সার্কিটের। দেখেন ক্লক গুলো শর্ট করা থাকবে এবং শর্ট করে আমি বলতেছি একটা যে মাস্টার ক্লক সেটার সাথে কানেকশন দেওয়া থাকবে এবং জে কে ফ্লিপ ফ্লপ গুলো পজিটিভ এজ। যদি কেউ এখানে জাস্ট চেঞ্জ করে নেগেটিভ এজ করে দেয় তাও ডাজেন্ট ম্যাটার, ডিজাইন চেঞ্জ হবে না, সার্কিট একইভাবে ফাংশনাল হবে, শুধুমাত্র তখন নেগেটিভ এজে কাজ করবে সার্কিটটা, পজিটিভ এজে না। ওকে, এই হচ্ছে আমার মেন সার্কিট, ডিজাইন সার্কিট, সিকোয়েন্স ডিটেক্টর সার্কিট উইথ জেকে ফ্লিপ ফ্লপ। দেখেন এখানে কোনো প্রশ্ন আছে নাকি আপনাদেরকে? তাহলে আমি যদি কোনো প্রশ্ন না থাকে ভেরি গুড, আপনাদেরকে আমি একটা টাস্ক দিয়ে দিই। আপনারা একটা কাজ করবেন, বাসায় প্র্যাকটিসের জন্য একটা কাজ করবেন। আপনারা এই উপরের যে ফ্লিপ ফ্লপটা দেখতে পাচ্ছেন, নিচেরটা আপনারা ঠিকই জেকে রাখেন, উপরের ফ্লিপ ফ্লপটাকে চেঞ্জ করে, আপনারা ইচ্ছা করে চেঞ্জ করে উপরটাকে ডি ফ্লিপ ফ্লপ করে দেন। তার মানে আপনারা মিক্স আপ করেন, নিচেরটা জেকে উপরেরটা ডি দিয়ে করে দেখেন আপনি পারতেছেন নাকি। এই ক্ষেত্রে কিন্তু চেঞ্জটা হবে, মাথায় রাখবেন, চেঞ্জটা হবে আপনার এই স্টেজেও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমি D0 তখন আমার চলে আসবে একটা, তখন দুইটা থাকবে না, কিন্তু এখানে একটা চলে আসবে D0 আর একটা J1 K1 এরকম চলে আসবে। সো আপনারা এটা করে দেখেন, ট্রাই করে দেখেন, হোপফুলি আপনারা পারবেন। সো তারপরে আমাকে বলতে পারেন যে কোনো সমস্যা হয়েছে নাকি। এটা একটা টাস্ক দিলাম আপনাদেরকে, আপনারা একটু করে দেখেন হোয়াটস দ্য ডিফারেন্স ইন দ্য সার্কিট, একটু বোঝার চেষ্টা করেন। এবার আমরা টি ফ্লিপ ফ্লপ দিয়ে যদি আমরা ডিজাইনের কথা বলি, এবার একটা সুন্দর ডিজাইন আমরা দেখবো, যেটা নাকি হচ্ছে ডিজাইনে 3 বিট সিনক্রোনাস আপ কাউন্টার। প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করি, ডিজাইন করতে বলতেছে, তার মানে বলতেছে 3 বিট 3 বিট সিনক্রোনাস আপ কাউন্টার। সিনক্রোনাস মানে হচ্ছে ক্লক শর্ট থাকবে, এটা আমরা বুঝতে পারতেছি। আপ কাউন্টার মানে কি, ফার্স্টে এটা আগে বোঝার চেষ্টা করি। 3 বিট মানে হচ্ছে সে ফর এক্সাম্পল এরকম হতে পারে যে 3 বিট Q2 Q1 এন্ড Q0, 3 বিট হয়ে গেল। এখন 3 বিট আপ কাউন্ট মানে কি, এটা আসলে স্টার্ট যদি করে 00 স্টেট থেকে, একটা ক্লক পরে সেটা 001 হয়ে যাবে, পরের ক্লকে সেটা 010 হয়ে যাবে, পরের ক্লকে সেটা 011 হয়ে যাবে, পরের ক্লকে এই ডাটা, পরের ক্লকে এই ডাটা। সো এরকম হবে। T0 T1 এটা আমি টি দ্বারা ক্লকের নাম্বার বোঝাচ্ছি, আর কিছুই না। সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। যখন আমার T6 এবং T7 এ পৌঁছাবে তখন আমি দেখতে পারবো হচ্ছে এরকম কিছু ডাটা। তাহলে প্রশ্ন T8, তার মানে 9th নাম্বার ক্লকের এই যে 9th নাম্বার সাইকেল বা 9th নাম্বার ক্লকের এই যে ভ্যালুটা কি হবে, আবার এটা 00 তে রিটার্ন করবে। জি স্যার। ওকে, এই হচ্ছে একটা 3 বিট সিনক্রোনাস আপ কাউন্টারের ক্যারেক্টারিস্টিক। এটা হতে পারতো ডাউন কাউন্টার, তাহলে ডাউন কাউন্ট হলে জাস্ট সিকোয়েন্সটা উল্টা হয়ে যেত, শুরু হইতো 111 দিয়ে, তারপরে গ্র্যাজুয়ালি 110, তার মানে 7 6 5 4 3 2 1 0, পরে আবার 7 এ চলে যেত। এটা হচ্ছে ডাউন কাউন্টার। কিন্তু আমাদেরকে এখানে বলেছে আপ কাউন্টার ডিজাইন করার জন্য। তো আমি আগে সলভ করার আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, আমি জাস্ট এক্সপ্লেন করলাম যে জিনিসটা কিরকম, তো আমি একটু দেখিয়ে নিয়ে আসতে চাচ্ছি যে আসলে এটা অ্যাকচুয়ালি কিরকম হবে, কাজটা কিরকম করে করবে, সেটা আমি বোঝানোর জন্য একটু আমি দেখে নিয়ে আসি আপনাদেরকে। তো যদি আপনাদের স্ক্রিনে আপনারা এই ছবিটা দেখতে পেয়ে থাকেন, তাহলে আপনারা হয়তো বুঝতেছেন যে ভালো করে খেয়াল করে দেন সিকোয়েন্স গুলো কিভাবে রোটেট করতেছে। 0 1 2 3 4 5 6 7, 0 1 2 3 4 5 6 7, আর নিচে ক্লকের পালস। সো আমি এটা পজ করার আসলে কোনো ওয়ে নেই, পজ করার, ঠিক আছে, এখানে পজ করার আসলে কোনো ওয়ে নেই।
থাকলে সুবিধা হতো, কিন্তু আমি অন্য একটা ওয়েতে পজ করে দেখাই এটাকে। দেখেন আমি এখানে যখন এটাকে পজ করলাম, দেখেন ভালো করে খেয়াল করে দেখেন, ফিফথ ক্লকের যখন এজটা আসলো আমার ইয়াটা দেখা যাচ্ছে, ফিফথ এজ ক্লক, নিচে ক্লক লেখা, এখানে 5 লেখা উঠছে, যে পজিটিভ এজ উঠছিল, জি স্যার। সেই সময় কিন্তু আপনার 5 এ চলে আসছে, লাল হয়ে আছে স্টেট ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন 101, এবং ওইটা আসলে আমার 5 বোঝাচ্ছে, কাউন্টে 5। আমি আরেকবার একটু পজ করি আরেকটা জায়গায়, দেখেন এই জায়গাটা যদি আমি পজ করি, যে 4th নাম্বার ক্লক এজ পেয়ে গেছিল, তার জন্য 4 এ চলে আসছিল, ঠিক আছে। এর পরেরটা আসলে পরের ক্লক এজে যখন আসবে তখন এটা 5 এ যাবে। সো এটা আসলে ওয়ার্কিং প্রিন্সিপালটা ঠিক এরকম, এটা কন্টিনিউয়াসলি যতক্ষণ ক্লক চলতে থাকবে ততক্ষণ এটা কি হবে, আপ কাউন্ট করতেই থাকবে। সো দেখেন 7 এর পরে কিন্তু আবার 0 তে যাচ্ছে, এটা মাথায় রাখবেন। দেখা যাচ্ছে 7 এর পরে যে 0 তে যাচ্ছে, 8 নাম্বার পালসে কিন্তু সেটা 0 তে চলে যাচ্ছে, 8, রাইট? দেখতে পাচ্ছি সবাই? জি স্যার। এটা কিভাবে কাজ করবে এটা কি বুঝতে পারছি তাহলে? এখন মজার একটা ব্যাপার বলি, এই সার্কিটগুলো আপনি তাহলে কিভাবে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন? এই সার্কিটটা হুবহু যদি আপনি ডিজাইন করেন, ডিজাইন করে যদি আপনি এই সার্কিটের যে 3টা প্রেজেন্ট স্টেট বা 3টা ফ্লিপ ফ্লপ হবে, আমি বুঝতেই পারতেছি, কারণ আপনারা দেখতেছেন স্টেটের সংখ্যা কত, এখানে কয়টা স্টেট আছে বলেন তো, কয়টা স্টেট আছে? স্যার স্টেট 8টা। 8টা স্টেট আছে, এবং আমরা দেখতে পাচ্ছি 8টা স্টেটকে 3টা বিট দ্বারা প্রকাশ করা হয়েছে, তার মানে 3টা স্টেট ভেরিয়েবল রয়েছে, 3টা স্টেট ভেরিয়েবল জি মানে স্যার। আপনার 3টা ফ্লিপ ফ্লপ লাগবে, রাইট? সো 3টা ফ্লিপ ফ্লপ যদি লাগে আপনার, তার মানে 3টা স্টেট ভেরিয়েবল আছে, আপনার 3টা প্রেজেন্ট স্টেট যেটাকে বলতেছি, কিউ আউটপুট যেটাকে বলতেছি ফ্লিপ ফ্লপের, সেখানে যদি আপনি এলইডি কানেক্ট করে দেন সিরিজের রেজিস্ট্যান্স রেখে, তাহলে মজার যে জিনিসটা দেখবেন যে সুন্দর এই সিকোয়েন্সে আপনার লাইট জ্বলে উঠতে থাকবে, ব্লিঙ্ক হবে এই সিকোয়েন্সে, এলইডি লাইট গুলো তখন হবে আসলে লজিক, ঠিক আছে। আচ্ছা এইবার আসি তাহলে এই সার্কিট, আমরা এবার একটু ডিজাইনের ক্ষেত্রে আসি। ডিজাইন এ 3 বিট সিকোয়েন্স, 3 বিট সিনক্রোনাস আপ কাউন্টার যেহেতু বলতেছে, প্রথমে তাহলে স্টার্ট করব 000 থেকে, প্রথমে স্টেট ডায়াগ্রাম 001, তারপরে 1010, 011, 100, 101, 110, 111। স্টেট ডায়াগ্রাম নিয়ে কারো প্রশ্ন আছে নাকি? দেখেন জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন ছিল, একটা 3 বিট সিনক্রোনাস আপ কাউন্টার বানাও, তার জন্য স্টেট ডায়াগ্রাম যেটা হয়ে গেছে 3 বিট দিয়ে, আমি জানি 0 থেকে 7 পর্যন্ত লেখা যায়, তার জন্য আমি 3 বিট দিয়ে 8টা স্টেট বানিয়েছি 0 থেকে 7 পর্যন্ত, এবং আপ কাউন্ট বলেছে, এর জন্য 0 পরে আমি অ্যারোটা দিয়েছি 1 এর দিকে, 1 থেকে 2 3 4 5 6 7, আবার 0 তে রিটার্ন করেছি। এটা একটা বেসিক সিনক্রোনাস আপ কাউন্টারের স্টেট ডায়াগ্রাম। এখন একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস এখানে আপনারা হয়তো বা স্টেট ডায়াগ্রামে খেয়াল করতে পারতেছেন, যে এখানে কি কোথাও কোনো ইনপুট দেখতে পাচ্ছেন বা আউটপুটের ছবি দেখতে পাচ্ছেন? আউটপুট বা ইনপুট কোনো কিছু দেখা যাচ্ছে স্টেট না, ডায়াগ্রামের স্যার। মধ্যে? নাথিং, নাই। আসলেই কিন্তু কোনো ইনপুট আর আউটপুট প্রয়োজন পড়ে না। একটা সিম্পল সিনক্রোনাস আপ কাউন্টারে কোনো ইনপুট আর আউটপুট নাই। আদারওয়াইজ যদি ডিফাইন করা না থাকে যে আমার এরকম একটা স্পেশাল ইনপুট আছে বা আমার এরকম একটা স্পেশাল আউটপুট রয়েছে, ঠিক আছে, তাহলে আপনাকে যদি শুধু এরকম একটা প্রশ্ন করা হয়, তাহলে আপনার স্টেট ডায়াগ্রামটা আসলে এরকম হবে, কোনো ইনপুট থাকবে না, কোনো আউটপুট থাকবে না। সো আমার স্টেট ডায়াগ্রাম ওয়ান্স আমার ডিফাইন করা হয়ে গেল, তারপর আসলে আমার জন্য কাজটা অনেক সহজ। আপনারা জানেন আমরা কি করব, প্রেজেন্ট স্টেট করব, পিএস প্রেজেন্ট স্টেট দিয়ে আমি দেখতে পাচ্ছি 3টে স্টেট ভেরিয়েবল রয়েছে, তাহলে Q2 Q1 Q0 নিব। তো আমি একটু রাফ একটু দেখাই ফরম্যাটটা কিরকম হবে, দেখতে পাচ্ছি 3টা। সো সেই হিসেবে আমি যে কাজটা করব, প্রেজেন্ট স্টেট নিব, Q2 নিব, Q1 Q0 নিব। যেহেতু আমার কোনো ইনপুট নাই সার্কিটে, পরেরটাই হয়ে যাবে আমার নেক্সট স্টেট, সেখানে আমার নিয়ে নিব Q2 স্টার, Q1 স্টার, Q0 স্টার। কোনো যেহেতু আউটপুট নাই, তাহলে এইটাই হবে কিন্তু আমার টেবিল, ইনিশিয়াল টেবিলটা এরকমই হবে, স্টেট টেবিল। তো স্টেট ডায়াগ্রাম থেকে যখন আমরা স্টেট টেবিলটা আঁকবো, তারপর আমরা এই স্টেট ডায়াগ্রাম দেখে সুন্দর করে ডিফাইন করে ফেলতে পারবো প্রত্যেকটা ভ্যালুগুলা। যেমন হচ্ছে লাগে প্রেজেন্ট স্টেট যদি 000 হয়, একটা ক্লক পালস পরে সেটা কোথায় চলে যাবে, 001 এ চলে যাবে। তারপরে প্রেজেন্ট স্টেট যদি 001 হয়, একটা ক্লক পালস পরে সেটা কোথায় চলে যাবে, 010 তে চলে যাবে। এটা দেখে দেখে আমরা এঁকে ফেলতে পারি। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। দেখেন, বা পরেরটা যদি চিন্তা করেন 010 যদি প্রেজেন্ট স্টেট হয়,
তাহলে আমি দেখতে পাচ্ছি একটা ক্লক পালস পরে সেটা হচ্ছে 011 এ চলে যাচ্ছে, নেক্সট স্টেটটা 011, এইভাবে অ্যান্ড সো অন, এইভাবে চলতেই থাকবে। ওকে, তো এইভাবে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট যখন আমি পুরোটা ফিল আপ করে ফেলবো, ফিল আপ করে ফেলার পরে আমার নেক্সট কাজ যেটা হবে ফ্লিপ ফ্লপ চুজ করা এবং এটার ইনপুট চুজ করা। এখন আমি একটা জিনিস বলেছিলাম, এটা কি ধরনের সার্কিট? কাউন্টার। কাউন্টারের জন্য আমি বলেছিলাম যে প্রেফারেবল হচ্ছে টি ফ্লিপ ফ্লপ, তাহলে সার্কিট ছোট হয়ে আসে। যদি আপনার প্রেফারেন্স থাকে আপনি টি ফ্লিপ ফ্লপ ইউজ করবেন, তাহলে টি ফ্লিপ ফ্লপ যদি আমি ইউজ করি তখন সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমার তিনটা স্টেট ভেরিয়েবল, তার জন্য আমার ফ্লিপ ফ্লপের ইনপুটও তিনটা হবে, T2, T1, T0। এবং এইটার টি এর ইনপুটস গুলা বের করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে? গেস করা যায়? এক্সাইটেশন টেবিলটা আপনার বের করে নিতে হবে। আমরা দেখেছি যে এক্সাইটেশন টেবিল টি এরটা তাও সহজ আছে, মনে রাখা যায়, খুব ইজি। তাহলে একটা এক্সাম্পল দিই আমি। আমি যদি Q2 এবং Q2 স্টার এর মাধ্যমে আমি যদি Q2 এই যে আমি যদি Q2 এবং Q2 স্টার প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেট এই দুইটার মাধ্যমে যদি আমি T2 এর ভ্যালুটা বের করতে চাই কয়েকটা কম্বিনেশনের জন্য, তাহলে সেটা হচ্ছে কি 0 0 তে আমরা জানি যে 0 0 তে আমার টি এর ভ্যালু 0 হবে, 0 0 তে আবারও 0 আমি দেখতে পাচ্ছি। তো সো ফার আমার কাছে আসলে T2 এর যা কম্বিনেশন আছে সবসময় সেটা 0ই হচ্ছে। whereas T0 এর কথা যদি চিন্তা করি 0 1, তার মানে এখানে 1 হবে, T0টা যদি বলি 1 0, এখানেও 1 হচ্ছে, 0 1, এখানেও 1 হচ্ছে, অ্যান্ড সো অন, এভাবে চলতেইছে, সবগুলো 1 হয়ে যাচ্ছে। সো এইটা হচ্ছে আমার টি ফ্লিপ ফ্লপের, এরকম করে আমি পুরা স্টেট টেবিলটা কমপ্লিট করতে পারি। তাহলে আমরা একটু দেখে নেই। দেখেন T0টা যেটা বলেছিলাম, T0 দেখেন সবগুলো 1 হতে থাকতেছে। T2টা প্রথম তিনটাই শুধুমাত্র 0, যেটা আমারও বের হয়েছে, পরেরটা আসলে 1 হয়েছে। পরে এরকম করে এটা আরবিটারি ভাবে এটা মুভ করছে আমরা দেখতে পাচ্ছি। সো প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, ফ্লিপ ফ্লপ ইনপুটস T2, T1, T0 বের করব। বের করার পরে নেক্সট স্টেটটা কি হবে? সুমন, নেক্সট স্টেট কি হবে? স্যার ইকুয়েশন করার পর এটাকে ম্যাপ করতে হবে। এক্স্যাক্টলি। নেক্সট স্টেপ হচ্ছে আপনার নেক্সট স্টেপ যেটা হচ্ছে আপনাদের, সেটা হচ্ছে ইনপুট ইকুয়েশন ফর T2, T1, T0 এন্ড আউটপুট ইকুয়েশন ইফ এনি। আউটপুট নাই, সো আমি T2, T1, T0 করব শুধুমাত্র কে ম্যাপ করে। এখন T0 আমার কে ম্যাপ করার কি দরকার আছে কি নাই? নাই স্যার। T0 ইজ ইকুয়াল টু 1, একদম স্ট্রেট ফরওয়ার্ড আমি বলে দিতে পারি। T1টাও যদি আমি বুদ্ধিমান হই, T1টাও কিন্তু আমার কে ম্যাপ করার প্রয়োজন নাই। সুমন, দেখে কি বলা যায় T1টার ভ্যালু কি হবে আমি কে ম্যাপ না করে যদি করতে চাই? কমন সেন্স অ্যাপ্লাই করে কি বের করা যায়? ফ্লিপ ফ্লপের ইনপুট গুলো আগে এটা মাথায় রাখতে হবে। কে ম্যাপ করার সময় আমরা জি স্যার। যখন কে ম্যাপে ইনপুট হিসেবে কোনগুলোকে বিবেচনা করি? প্রেজেন্ট স্টেট এবং ইনপুটকে, তাই না? কিন্তু যেহেতু এখানে ইনপুট নাই, শুধুমাত্র প্রেজেন্ট স্টেটকে বিবেচনা করব, তাহলে 3 ভেরিয়েবল কে ম্যাপ হবে আমার। তাহলে Q2, Q1, Q0 নিয়ে আমরা কাজ করব। সেই ক্ষেত্রে আমি জানতে চাচ্ছি, সুমন বলেন তো দেখি, T1 ইজ ইকুয়াল টু কি দিব আমি? বুঝা যায়? মিল খোঁজার চেষ্টা করেন, কোনোটার সাথে কি মিল আছে নাকি T1 এর সাথে, Q2, Q1, Q0 এগুলো নিয়েই তো ডিজাইন করব, কোনোটার মিল আছে নাকি T1 এর সাথে? বা অন্য কেউ যদি দেখতে পারেন তাহলে অ্যান্সার করতে পারেন। এনিওয়ান? কেউ না? কিউ নট প্রাইম হবে না স্যার? কিউ নট প্রাইম নাকি স্টার কিউ? স্টার স্টারের। না, স্টার নিয়ে তো আমরা কাজ করবোই না। আচ্ছা কিউ নটের সাথে কিউ নটের সাথে মিল আছে, এক্স্যাক্টলি জি স্যার। রাইট। T1 is equal to Q0, রাইট, এক্স্যাক্টলি। ঠিক আছে, এটা বুঝতে পারলাম। আবারও বলি কেন স্টার নিয়ে কাজ করবো না, কারণ যখন আমরা কে ম্যাপ করবো, চিন্তা করে দেখেন, কে ম্যাপ করলে কিন্তু আমি বলেছিলাম কে ম্যাপের ক্ষেত্রে অলওয়েজ কনসিডার, কাদেরকে কনসিডার করবো? প্রেজেন্ট স্টেট অ্যান্ড ইনপুটস ইফ এনি। যেহেতু আমার ইনপুট নাই এই ক্ষেত্রে, তাহলে ইনপুটটা বাদ চলে যাচ্ছে, কিন্তু আমার শুধুমাত্র প্রেজেন্ট স্টেট আছে। দ্যাট মিনস আমাকে এইগুলোর মধ্যে থেকেই সিলেক্ট করতে হবে। সো আমি আর দেখাচ্ছি না। ফাইনালি T2 এর জন্য আমার একটা ইকুয়েশন অবশ্যই আসবে, এটা আমি বুঝতেই পারতেছি, কিন্তু আমি এটা দেখাচ্ছি না আর।
এটার জন্য ইকুয়েশনটা আসলে আমার সহজেই আসবে, কোনো ডিফিকাল্ট কিছু আসবে না। আমি দেখতে পাচ্ছি এটা মুখে মুখেই করা যাবে আসলে। আমি দেখতে পাচ্ছি T2 এর এখানে 1 এবং এখানে 1 রয়েছে। সো T2 ক্যান বি, দেখেন এখানে Q1 মানে 3 নাম্বার যে কম্বিনেশন সেখানে একটা রয়েছে এবং 7 নাম্বার কম্বিনেশনে রয়েছে। আর আপনারা হয়তো বা খেয়াল করে থাকবেন 3 ভেরিয়েবল কে ম্যাপে 3 এবং 7 বরাবর উপরে থাকে। তাহলে সেখান থেকে আমি আসলে বলতে পারি আমার যেটা ধারণা যে এই জায়গায় রেজাল্টটা হবে Q1 Q0। এই যে T2 এর ভ্যালু Q1 জি Q0, স্যার। জি স্যার। ঠিক আছে। কে ম্যাপ ছাড়াই করে ফেললাম, বাট কে ম্যাপ করাটা হচ্ছে নিয়ম। আপনারা কে ম্যাপ করবেন T1 এর ভ্যালু Q0 যেটা আমরা কমন সেন্স অ্যাপ্লাই করে বের করেছি, T0 এর ভ্যালু 1 যেটা আমরা কমন সেন্স অ্যাপ্লাই করে বের করেছি, বাট আপনারা কে ম্যাপ করবেন। সো ফাইনালি আমার যে সার্কিটটা হবে সেটা হবে কি, এনিওয়ান এনিওয়ান যে সার্কিটটা হবে সেটা কি হবে, কি দিয়ে বানাইলাম সার্কিটটা, ডি জেকে নাকি টি ফ্লিপ ফ্লপ দিয়ে? স্যার টি ফ্লিপ ফ্লপ। কয়টা টি ফ্লিপ ফ্লপ নিব? 3টা। 3টা টি ফ্লিপ ফ্লপ। প্রথম কাজে কি হবে, কোন জিনিসগুলো শর্ট করব? স্যার ক্লক। ক্লকগুলো, সব ক্লকগুলো শর্ট করে বাইরের এক্সটার্নাল ক্লকের সাথে আমি কানেক্ট করে দিব। তারপরে আমি বাদ বাকি T0 T1 এবং T2 যেগুলোকে বলছি সেগুলোর সাথে আমি এখানে যেই কম্বিনেশনাল সার্কিটগুলো আছে, যেমন T0 তে লজিক 1 দিয়ে দিব, T1 এ Q0 টা শর্ট করে দিব এবং T2 তে Q1 এবং Q0 কে এন্ড করে কানেক্ট করব। দেখেন তাহলেই আমার সার্কিটটা কমপ্লিট হয়ে যায়। দেখতে পাচ্ছি এখানে বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের 3 বিট সিঙ্ক্রোনাস আপ কাউন্টার সার্কিট দেখা যাচ্ছে। একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এটাকে যদি আমি আসলে, এটা আমি জানি দেখে আমি বলতেছি, এটাকে যদি আমি আসলে 4 বিট সিঙ্ক্রোনাস সে কনভার্ট করতে চাই, ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা আসলে একটা রেপিটেটিভ স্ট্রাকচার। এই রেপিটেশনটা আসলে আপনি যদি খেয়াল করে দেখেন রেপিটেশনটা কিভাবে হচ্ছে, ভালো করে যদি আপনি একটু ভালো করে মিলানোর চেষ্টা করেন, Q1 এর বা 1 নম্বর ফ্লিপ ফ্লপের ইনপুটের দিকে যদি আমরা একটু তাকাই, T1 সেখানে ইনপুটটা আসছে আগের, আউটপুটটা হচ্ছে আগের ফ্লিপ ফ্লপের, আগের স্টেজের ফ্লিপ ফ্লপের যেই স্টেট ভেরিয়েবলটা বা প্রেজেন্ট স্টেট সেটা হচ্ছে ইনপুট। স্টেজ নাম্বার 2 তে কি হলো যদি আমরা দেখতে চাই, ঠিক আছে, সেটা হচ্ছে আগের স্টেজের, দ্যাট মিনস 1 নাম্বার স্টেজের স্টেট ভেরিয়েবল Q1 টা ইনপুটে ঢুকেছে এবং আগের স্টেজের ইনপুটটা ঢুকেছে। এটাকে যদি আপনি জেনারেলাইজ করেন 1 নাম্বার স্টেজটাকে, দেখেন আগের স্টেজের যে Q0 সেটা তো ঢুকেছেই, সেটার সাথে যদি আমি এখানে আসলে অ্যান্ড গেট চিন্তাও করি, আগের স্টেজের ইনপুট 1 যেটা T0, সেই 1 আর Q0 অ্যান্ড হলে কিন্তু 1ই মানে Q0ই থাকে অ্যাকচুয়ালি। সো আসলে এটা একটা জেনারিক মানে স্ট্রাকচার বা জেনারিক কি বলবো, জেনারেলাইজ করা যায়। আমি যদি থার্ড স্টেজ আর একটা বলতাম তাহলে আমি হয়তো বা এরকম কিছু একটা দিতাম। দেখেন এটা আপনারা ক্যাচ করতে পারেন নাকি, না ক্যাচ করতে পারলেও সমস্যা নেই, আপনারা নিজেরা বাসায় বসে বসে ডিজাইন করতে পারবেন, নো ওয়ারিস। তো আমি যেটা করব এখানে আসলে, এখানে আমার চোখ বন্ধ করে আমি একটা অ্যান্ড গেট নিয়ে নিব। অ্যান্ড গেটের একটা ইনপুট আসবে হচ্ছে লাগা আগের স্টেজের ইনপুট, আর একটা আসবে হচ্ছে আগের স্টেজের আউটপুট। আউটপুট। তাহলে আমার হয়ে গেল এটা 4 বিট হয়ে যাবে তখন। তার মানে 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করবে এবং 15 এর পরে আবার 0 তে ব্যাক করবে। ঠিক আছে, তার মানে কয়টা ক্লক পালস থাকবে তখন, এখানে দেখতে পাচ্ছি 8টা, তখন 16টা ক্লক পালস থাকবে। 16টা ক্লক পালসে ওটা 0 তে রিটার্ন করবে তাহলে, বোঝাচ্ছে? তো এইটা হচ্ছে আপনার সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল আপ কাউন্টার। তাহলে এটা কিন্তু একটা, আমরা ফার্স্ট একটা সার্কিট দেখলাম কাউন্টারের, ফার্স্ট একটা সার্কিট দেখলাম কাউন্টারে। আপনাদেরকে আমি একটা হোম টাস্ক দিয়ে দেই, সেই হোম টাস্কটা বা হোম টাস্ক বলেন বা হোমওয়ার্ক বলেন, বাট ইটস নট অ্যান অ্যাসাইনমেন্ট, আগেই বলে দেই। সেটা হচ্ছে লাগা আপনার কয়েকটা কাজ করবেন। এই যে এইটা যেটা বললাম এটা তো আমি করেই দিলাম। আপনারা যে কাজটা করবেন, ডাউন কাউন্টার ডিজাইন করেন, সেম জিনিসটাই 3 বিট করেন, দরকার হলে ডাউন কাউন্টার ডিজাইন করেন। এটা একটা একটা আপ কাউন্টার ডিজাইন করলেন, একটা ডাউন কাউন্টার ডিজাইন করলেন। আরেকটা কাজ করেন যদি পারেন, if you can do it then it would be great। আমি আরেকটা দিয়ে দিচ্ছি, দেখেন এটা একটু মাথা খাটাতে হবে, এখন থেকে একটু পড়াশোনা করতে হবে, ট্রাই করতে হবে, চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন। আগে এটা বলেন কাউন্টার ডিজাইনটা কি বুঝতে পারছি নাকি? এটা কিন্তু সিম্পল সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইনের মধ্যেই পড়তেছে। এই যে একটু আগে আমরা যে টপিকটা পড়ছিলাম, জাস্ট টি ফ্লিপ ফ্লপ দিয়ে এটা করলাম, বুঝতে পারলাম? জি স্যার। এটা কিন্তু ইচ্ছা করলে আমি ডি ফ্লিপ ফ্লপ দিয়েও করতে পারতাম, জেকে দিয়েও করতে পারতাম, কোনো সমস্যা নেই।
কিন্তু টি ফ্লিপ ফ্লপ দিয়ে করলে সার্কিটটা সহজ হয়, এর জন্য আমরা টি ফ্লিপ ফ্লপ নিয়েছি। সো যেহেতু আপনারা বলছেন আপনাদের কোনো প্রবলেম নেই, তাহলে আমি আরেকটা ডাউন কাউন্টারের সাথে 3 বিট ডাউন কাউন্টার করে ফেলবেন। আরেকটা টাস্ক দিয়ে দিই আপনাকে, আপনি 2 বিট, দেখেন কি লিখছে এটা, 2 বিট আপ ডাউন কাউন্টার বানাবেন। এটা আপনার জন্য একটু চ্যালেঞ্জিং হবে, আপ ডাউন কাউন্টার, 2 বিট আপ ডাউন কাউন্টার। সেই ক্ষেত্রে এখানে একটা কন্ডিশন দিয়ে দিব আমি, দুটো ইনপুট থাকবে আপনার। কন্ডিশনটা হচ্ছে এরকম, দুটো ইনপুট এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই হচ্ছে আপনার মুড অফ অপারেশন সিলেকশন। আসলে এটা দিয়ে আপনি কোন মুডে থাকবেন সেটা বলে দিবেন। দ্যাট মিনস 0001 1011, এগুলো কিন্তু ইনপুট হবে এক্স আর ওয়াই। সেই ক্ষেত্রে আপনার অপারেশন, মুড অফ অপারেশন কোনটা হবে এটা বলে দেওয়া হবে। যদি 00 থাকে ইনপুট, তখন ধরেন আপনি কনসিডার করতে পারেন নো চেঞ্জ। নো চেঞ্জ মানে এটা আমি বলে দিচ্ছি, এটা আমি আপনাদেরকে ফিক্স বা অ্যাসাইন করে দিচ্ছি, ঠিক আছে? যে এটা বানাই নিয়ে আসো, আমি কাস্টমার, আমি আপনার কাছে চাইছি, আমি বললাম যে ওকে আমার দুটো ইনপুট থাকবে, 00 দিব যে যখন, তখন এটা কাউন্টারটা কি আছে, যেই স্টেজে আছে সেই স্টেজেই বসে থাকবে। যদি এটা 1-এ থাকে তাহলে 1-এই বসে থাকবে, যতক্ষণ না আমি যতই ক্লক আসুক তাও 1-এ বসে থাকবে। সো নো চেঞ্জ। যদি 01 হয় আমি বলতেছি আপ কাউন্ট হতে হবে। যদি 10 হয় আমি বলতেছি ডাউন কাউন্ট হতে হবে। যদি 11 হয় তাহলে কি হবে, 11 হলে আমি বলতেছি এগেইন আপ কাউন্ট হতে হবে। সো ইটস আ প্রায়োরিটি, এটাকে বলি আমরা প্রায়োরিটি বলি, যে নো চেঞ্জ, আপ কাউন্ট, ডাউন কাউন্ট, 11 হইলে আমি আবার আপ কাউন্ট দিচ্ছি। আমি এই 11 এর জায়গায় আমি ইচ্ছা করলে চেঞ্জ করে বলে দিতে পারতাম, যদি 11 দেই তাহলে সেই ক্ষেত্রে আপ কাউন্ট না, আপ কাউন্টের জায়গায় তুমি 00 করে দিবা, 11 দিয়া মাত্র এটা 00 হয়ে যাবে, ঠিক আছে? এটাও আমি বলতে পারতাম। অনেক ধরনের অনেক কিছুই বলা যায়। আমার কথা কি বুঝে গেছে? আমি আপনাদেরকে কি টাস্কটা দিয়েছি, যে দুটো টাস্ক, ফার্স্ট এটা ইজ কোয়াইট ইজি অ্যান্ড সিম্পল, যেটা আমরা করলাম এখন ঠিক সেটারই অপোজিট সিকোয়েন্স। আর সেকেন্ডটা যেটা, সেটা হচ্ছে 2 বিট আপ কাউন্টার। তাহলে এটা চিন্তা করেন, এটা আপনাদের আমি একটু সুবিধা হেল্প করে দেই। আপনার যেহেতু 2 বিট আপ ডাউন কাউন্টার, 2 বিট বলতেছে, তাহলে আপনার স্টেট ভেরিয়েবল লাগবে। আপনার স্টেটের সংখ্যা হবে 0 থেকে 11 পর্যন্ত, তার মানে 4টা স্টেট। তার মানে আপনার Q1 এবং Q0 হবে হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেট। আপনার ইনপুট একটু সুবিধা করে দিচ্ছি আপনাদেরকে, জাস্ট আর কিছুই না। ইনপুটটা হবে অনেকটা এক্স আর ওয়াই। চিন্তা করে দেখেন, যখন আপনি কে ম্যাপ করবেন আপনাকে কিন্তু 4 ভেরিয়েবল কে ম্যাপ করতে হবে, বুঝা যাচ্ছে? জি স্যার। ওকে, ফার্স্টে যে কাজটা করবেন আপনারা, এইখান থেকে ফার্স্ট টাস্ক হবে আপনার স্টেট ডায়াগ্রাম আঁকা। স্টেট ডায়াগ্রাম থেকে স্টেট টেবিল, স্টেট টেবিল থেকে আপনি চলে যাবেন ইনপুট আউটপুট ফ্লিপ ফ্লপ চুজ করে, ইনপুট আউটপুট ইকুয়েশন, ঠিক আছে? দেন ফাইনালি আপনি চলে যাবেন আপনার সার্কিটে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ শিওর, প্রশ্ন করেন, এটাই ভালো। স্যার ইনপুটে যেটা ছিল আমার এক্স ওয়াই তো রাইট, ইনপুট থাকবে, তো এক্স এক্স্যাক্টলি। ওয়াই যখন আমি স্যার 1 1 দিব তখন হচ্ছে কি আমার আপ আপ হুম, কাউন্ট করবে। রাইট। তারপর 1 1 এর পরে তো হচ্ছে আমার আবার 0 0 আসবে, তার মানে হচ্ছে নো চেঞ্জ। নো নো তাহলে নো তো নো, 1-1 এর পরে 0-0 আসবে না। এইটা হচ্ছে আমার হাতে কন্ট্রোলটা থাকবে, বুঝা যাচ্ছে? এইটা হচ্ছে এক্স আর ওয়াই সাম সর্ট অফ সিলেক্ট পিন, আমি সিলেক্ট করে দিব আমি কি অপারেশন চাচ্ছি কাউন্টারের, বুঝা যাচ্ছে? যেমন জি আপনার স্যার। চিন্তা করে দেখেন, যেমন আপনার ঘড়ি, এখন অনেক ধরনের ঘড়ি পাওয়া যায়, যেই ঘড়ির ফাংশনালিটি হচ্ছে লাগা শুধু হেলথ চেকিং এর, ওখানে অনেক অপশন থাকে। দ্যাট মিনস অনেক এক্স ওয়াই এর অনেকগুলো কম্বিনেশন থাকে ওখানে। আপনি একটা বাটন প্রেস করতেছেন, ওইটা আপনার হার্ট চেক করতেছে, দ্যাট মিনস তখন আপনার পুরো মুড অফ অপারেশন হচ্ছে হার্ট চেকিং, হার্ট চেকার হয়ে গেল। আপনি আরেকটা বাটন প্রেস করতেছেন, আপনার অপারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। অপারেশন চেঞ্জ হয়ে এটা হয়ে যাচ্ছে কি, এখন সে ট্র্যাক করবে আপনি মানে ব্লাড সুগার লেভেল চেক করবে, ঠিক আছে? তারপর আপনি আরেকটা বাটন চেক করতেছেন, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মুড অফ অপারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখা তখন ব্লাড সুগার আর ব্লাড প্রেশার বাদ দিয়ে সে ডিফারেন্ট কোনো একটা জিনিস মেজার করতেছে বা ডিফারেন্ট কোনো একটা জিনিস বলতেছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি ইউজারের হাতে থাকবে এক্স ওয়াই। এটা এমন না যে আপনি বারবার ট্রিগার করবেন, এটা ক্লকের মতো ট্রিগার হইতে থাকবে না, 00011011 এরকম বারবার হতে থাকবে না। এটা ইউজার ইনপুট দিবে যে আমি এখন দরকার আপ কাউন্ট, আমার এই আইসিটা ধরেন একটা আইসি আছে, আমার আপ কাউন্ট দরকার, তখন আমি কি করবো, এক্স আর ওয়াই এ 01 দিয়ে বসায় রাখবো এবং ক্লক সিগন্যাল দিয়ে দিব। আউটপুট আমি সুন্দর সবসময় আপ কাউন্ট হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে। যখন আমার মনে হবে না এই আইসিটাকে আমি এখন আপ কাউন্ট হিসেবে ইউজ করতে চাচ্ছি না, আমি এখন ডিফারেন্ট পারপাস ডাউন কাউন্টার হিসেবে ইউজ করবো, তখন আমি 01 এর জায়গায় 10 দিব, তখন এটা ডাউন কাউন্টারের মতো কাজ করবে। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার, মনে হচ্ছে পারবো স্যার।
হ্যাঁ, ইনশাল্লাহ পারবেন, শুরু করলেই পারবেন। আর একটু হিন্টস দিয়ে দিই, ফার্স্ট স্টেপটা যখন আপনি 0 0 0 সিলেক্ট করতেছেন, সেকেন্ড এটা 0 1, আমি কিন্তু মোটামুটি করেই দিচ্ছি বলতে গেলে। 0 0 থেকে দেখেন, যদি আপনার ইনপুট হয় 0 0, তাহলে কিন্তু এটা এখানেই থাকবে, নো চেঞ্জ। 0 0 তে আছে, 0 0 তেই। 0 1 হলে সেটা আসলে আপ কাউন্ট হবে। যদি এই ডাউন কাউন্ট বোঝানোর জন্য 0 1টা ইউজ করি, ডাউন কাউন্ট যদি বুঝাইতে চান তাহলে হচ্ছে এটা কত 1 0, তাই না? হ্যাঁ 1 0। আর যদি এই 0 1 এই যদি আবার আপনি ইয়া করতে চান, নো চেঞ্জ বুঝাইতে চান, তাহলে 0 0। আবার আপ কাউন্টের জন্য 0, ও আপ কাউন্টের জন্য দুইটা জিনিস আছে, 0 1 আর 1 1, তাই না? সো সেম দুইটা ফাংশনালিটি, 0 1 আর 1 1। বুঝতে পারলাম? আমি কিন্তু অনেক দূর করেই দিছি আসলে, আর একটু বাকি আছে। গট ইট? ইয়েস স্যার। পারবেন, ইনশাল্লাহ পারবেন, চেষ্টা করলেই পারবেন। আজকেই ট্রাই করবেন, করে ফেলবেন। কারণ এটাতে আমি একটা ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং একটা আপনাদেরকে দিব, অ্যাসাইনমেন্ট দিব। আসলে একটা প্র্যাকটিক্যাল আইসি, পুরো একদম প্র্যাকটিক্যাল একটা আইসি আপনাদেরকে আমি ডিজাইন করতে দিব, এবং বলবো যে সেটার ফুললি ডিজাইন করে আপনি ওটাকে এইচডিএল করবেন। একটা প্র্যাকটিক্যাল আইসি, পুরো প্র্যাকটিক্যাল, বাস্তবে আপনার ওই আইসিটা কিনতেই পাওয়া যায়। ওই আইসিটা আপনাদেরকে আমি বলবো বানাই নিয়ে আসতে, এইচডিএল করে। এইচডিএল প্লাস হচ্ছে আগে ডিজাইন, তারপর হচ্ছে এইচডিএল করে বানাই নিয়ে আসতে বলবো। তো এই হচ্ছে আমার আপ ডাউন কাউন্টার, ডাউন কাউন্টার, আপ কাউন্টার, সবগুলো কিন্তু সিনক্রোনাস। এগুলো কিন্তু কোনোটাই অ্যাসিনক্রোনাস কাউন্টার না, বারবার বলে দিচ্ছি। অ্যাসিনক্রোনাস কাউন্টার বলেও সার্কিট আছে, এর সব হচ্ছে সিনক্রোনাস, মাথায় রাখতে হবে। দিস আর অল সিনক্রোনাস। এখন আমি একটা ডিফারেন্ট ইস্যু নিয়ে কথা বলবো। অনেক সময় দেখবেন ফ্লিপ ফ্লপের ভেরিয়েশন অনেক রকম হয়। ফ্লিপ ফ্লপ এমন হয় যে যেটার একটা রিসেট পিন রয়েছে, এমন আপনি সার্কিট ফেস করবেন। এখানে ভয়ের কোনো কারণ নাই, যে এরকম একটা সার্কিট রয়েছে যেটা নাকি একটা আলাদা একটা পিন রয়েছে, যেটা হচ্ছে রিসেট পিন। সো রিসেট পিন আসলে কি? এটা আসলে ইনপুট, একটা ইনপুট, কিন্তু এটাকে আমরা আসলে সার্কিটের যে ফাংশনালিটি ডিটারমাইন করার ক্ষেত্রে এটাকে ইনপুট হিসেবে কনসিডার করি না। অনেকটা ক্লকের মতো, ক্লকও একটা ইনপুট, রিসেট পিনও একটা ইনপুট, কিন্তু এই দুইটাকে কখনোই আমরা সার্কিটের ফাংশনালিটি ডিটারমাইন করার জন্য বা সার্কিটের ডিজাইনের ক্ষেত্রে ক্লক এবং রিসেটটাকে কিন্তু আমরা কখনোই হিসাবে নিয়ে আসি না। এটা আপনারা ডি ফ্লিপ ফ্লপেও দেখেছেন যে ক্লককে আমরা কি ডিজাইনে নিয়ে আসছিলাম, নিয়ে আসি নাই, বাট এটা একটা ইনপুট। সিমিলারলি রিসেট পিন থাকবে, সেটাকে আমরা কখনোই ডিজাইন কনসিডারেশনে নিয়ে আসবো না। আমার কথা কি বোঝা গেছে? তারপরে রিসেট পিনটা রয়েছে, রিসেট পিনের জায়গায় রয়েছে, এটা থাকবে, সমস্যা নেই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড আমি কি বুঝাইতে চাইছি? জি স্যার। ওকে। সো আপনাদের যদি এক্স ওয়াই জেড অন্য ডিফারেন্ট কোনো ইনপুট থাকে, তখন সেইগুলো ডিজাইন কনসিডারেশনে আসবে। বাট রিসেট পিন, তারপরে আছে ক্লক পিন বা প্রিসেট যদি আরেকটা পিন থাকে, এইসব যদি থাকে, তখন এগুলো ডিজাইন কনসিডারেশনে আসবে না। সো রিসেটের কাজটা কি আমি দেখেন, সবগুলো রিসেট শর্ট করা এবং হচ্ছে রিসেট পিনের সাথে কানেক্ট করা আছে। এখানে যদি আমি আসলে 0 দেই, আসলে যে জিনিসটা হবে এটা পুরোটা থেমে যাবে, থেমে সব আউটপুট কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, একদম 0 0 0। আসলে যে জিনিসটা করা হয়, প্রতিটা আপনার প্র্যাকটিক্যাল আইসির মধ্যে যেই ফ্লিপ ফ্লপ গুলো থাকে, সেগুলোর মধ্যে সবগুলোর সাথেই আসলে রিসেট পিনটা থাকবেই, অথবা ক্লিয়ার পিন, এটার আরেকটা নাম হয় ক্লিয়ার, সিএলআর বলা হয় অনেক সময়। এই পিনটা থাকবেই। এটার উদ্দেশ্য হচ্ছে যখনই সার্কিটটা চালু করা হয়, তখন আসলে সবগুলো ফ্লিপ ফ্লপকে একটা নন স্টেটে নিয়ে আসা হয়। দ্যাট মিনস রিসেট করে দেওয়া হয়, শুরুতেই রিসেট করে দেওয়া হয়, আউটপুটগুলো 0 হয়, তারপর এটা নর্মালি ফাংশন করা শুরু করে। ঠিক আছে? যদি কোনো গ্লিচ থাকে, গ্লিচগুলো মুছে যায়, রিসেট দেওয়ার সাথে সাথে গ্লিচ মুছে যায়। বা মেটাল স্টেবিলিটি যদি কন্ডিশনে চলে যায়, তখন 0 দেওয়ার সাথে সাথে সেটা বাই ডিফল্ট সবগুলো মুছে যায়। ওকে, এই হচ্ছে আমার রিসেট পিনের একটা ব্যাপার বা ক্লিয়ার পিনের একটা ব্যাপার। এবার আমরা দেখব এইচডিএল। এইচডিএল এ আমরা দুই ধরনের বিহেভিয়ারাল স্টেটমেন্ট, মানে আমরা বিহেভিয়ারাল সার্কিটের সিকোয়েন্সিয়াল সার্কিট যখন করব, তখন সাধারণত আমরা বিহেভিয়ারাল সার্কিট দিয়ে করা ট্রাই করব। দুই ধরনের আমরা স্টেটমেন্ট দেখে থাকি সাধারণত, ইনিশিয়াল এবং অলওয়েজ। ইনিশিয়াল এবং অলওয়েজ দুটেই কিন্তু একদম বিগিনিং এ যখন আপনার সার্কিট সিমুলেশন হওয়া শুরু হবে, তখন এটা এক্সিকিউট হয়, ইনিশিয়াল এবং অলওয়েজ। দ্যাট মিনস দুটেই আসলে প্যারালালি এবং কনকারেন্টলি অকার করবে, দুটি আসলে প্যারালালি কাজ করবে। আমি এই যে লেখাটা একটু দেখা দিই আপনাদেরকে, যে কনকারেন্টলি এটা অপারেট করবে একই সময় এবং এট দ্য বিগিনিং অফ দ্য টাইমে এটা কাজ করবে, এবং একটা মডিউলের মধ্যে যে কোনো সংখ্যক আরবিট্রারি নাম্বারস অফ ইনিশিয়াল এবং অলওয়েজ স্টেটমেন্ট থাকতে পারে, একাধিক থাকতে পারে। তার মানে
কোনো সমস্যা নেই। কিন্তু একাধিক থাকলে, দুইটা ইনিশিয়াল আছে, দুইটা অলওয়েজ ব্লক আছে, এগুলোকে ব্লক বলে থাকি আমরা। ইনিশিয়ালের নিচে যে কোডটা থাকে সেটা ইনিশিয়াল ব্লকের আন্ডারে, যেটা অলওয়েজ ব্লকের নিচে কোড থাকে সেটা অলওয়েজ ব্লকের আন্ডারে বলে থাকি আমরা এইভাবে। তো এই একাধিক ইনিশিয়াল, একাধিক ব্লক, একাধিক অলওয়েজ ব্লক যদি থাকে, ইনিশিয়াল ধরেন একটা এক্সাম্পল, দুইটা ইনিশিয়াল ব্লক রয়েছে, দুইটা অলওয়েজ ব্লক রয়েছে, সেই ক্ষেত্রে এই চারটা ব্লকই এট দ্য সেম টাইম, দ্যাট মিনস টি ইজ ইকুয়ালস টু 0 টাইমে এক্সিকিউট হওয়া শুরু করবে। এখন একটা কমন জিনিস দেখবো আমরা দেখতে পাচ্ছি সিকোয়েন্সিয়াল সার্কিটের একটা বড় জিনিসই কি, সিকোয়েন্সিয়াল সার্কিটের একটা কমন জিনিস কি কি দেখা যাচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটে একটা কমন জিনিস ক্লক। সিকোয়েন্সিয়াল সার্কিট মানে আপনার কি লাগবে, স্কোয়ার ওয়েভ বা ক্লক লাগবে। কেন? কারণ এখানে একটা ফ্লিপ ফ্লপ রয়েছে। কি ফ্লিপ ফ্লপ হতে পারে? টি, ডি, জে কে, বাট অবশ্যই থাকবেই। সিকোয়েন্সিয়াল সার্কিটের ডেফিনেশনে অবশ্যই বলাই হচ্ছে যে ওখানে আপনার একটা ফ্লিপ ফ্লপ থাকবেই। তো তার মানে কি আপনার ক্লক অবশ্যই দরকার। তো এখন আমরা ক্লকটা দিব কোথায়, এইটা হচ্ছে বেক্স দ্য কোয়েশ্চেন যে আমি ক্লকটা দিব কোথায়। এটা কি আমি এইচডিএল এর মেইন মডিউলে দিব, নাকি আমি এইচডিএল এর ডিফারেন্ট কোন একটা মডিউলে দিব? যখনই টাইমের কথা চলে আসবে তখনই এটা আমরা মনে রাখবো, এটা সব সময় চলে যাবে টেস্ট বেঞ্চে। বুঝতে পারছি? নট মেইন মডিউল বা ডিজাইন মডিউল, বাট টেস্ট বেঞ্চ। তার মানে ক্লকের যে ইনপুট গুলো সেটা, বা এটাকে স্টিমুলাস বলা হয়, সেগুলো হচ্ছে টেস্ট বেঞ্চে চলে যায়, আমরা জানি। ক্লকটা তাহলে টেস্ট বেঞ্চে দিব। এবার একটু দেখি, একটা ক্লক তৈরি করা হয়েছে 300 ন্যানো সেকেন্ডের, এটা বোঝার চেষ্টা করি। দেখেন ইনিশিয়াল মানে আমি 0 একদম ইনিশিয়াল টাইমের কথা বলতেছি। ইনিশিয়াল ব্লক তার মানে এই পুরোটা রয়েছে এখন ইনিশিয়াল ব্লকের আন্ডারে। বিগিনার এন্ড দিব, বিকজ মাঝখানে আমার একাধিক স্টেটমেন্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, যদি একটা স্টেটমেন্ট থাকতো তাহলে আমি সরাসরি ইনিশিয়ালের আন্ডারে একটা লাইন লিখতাম, হয়ে যেত। বাট যেহেতু একাধিক লাইন রয়েছে, একাধিক টার্মিনেশন রয়েছে, দেখতে পাচ্ছি এখানে একটা টার্মিনেশন রয়েছে, এখানে একটা টার্মিনেশন রয়েছে, তার জন্য আমাকে বিগিন আর এন্ড এর মাঝখানে এটা লিখতে হবে, না হলে এটা ইনিশিয়াল ব্লকের আন্ডারে থাকবে না। সো এখানে কি করা হয়েছে এটা একটু দেখি আমরা। সেটা হচ্ছে এখানে দেখেন, আপনারা যদি ভালো করে তাকায় দেখেন যে ক্লককে একদম শুরুতেই 0 করে নেওয়া হয়েছে। তার মানে আমি যদি একটু আঁকি, ক্লকটা একদম শুরুতেই 0 করে নেওয়া হয়েছে 0 ন্যানো সেকেন্ডে। কারণ ইনিশিয়াল মানেই হচ্ছে টি ইজ ইকুয়ালস টু 0 বোঝাচ্ছে, বাই দ্য ওয়ে। তার মানে 0 ন্যানো সেকেন্ডে এখনো টাইমের কোনো হদিস নাই, আমি কোনো টাইম ফিক্স করে দিই নাই, কোনো ডিলে দেই নাই। তার মানে 0 ন্যানো সেকেন্ডে ক্লকের যে ভ্যালুটা সেটাকে কি করে নেওয়া হলো, 0 করে নেওয়া হলো। তারপর আমি বলতেছি রিপিট করবে 30। কোনটা রিপিট করবে? পরের যেই আমি স্টেটমেন্টটা দিব সেটা 30 বার রিপিট করবে। হাউ মেনি টাইমস? 30 বার। কি রিপিট করবে? এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ কি? ডিলে 10 সেকেন্ড ডিলে। ডিলে, হ্যাঁ, গুড। সো ক্লককে কি করতেছি? কমপ্লিমেন্ট অফ ক্লক করে দিচ্ছি। সো আমি 10 ন্যানো সেকেন্ড পরে যাই, সো সেই দিস ইজ মাই 10 ন্যানো সেকেন্ড টাইম ইনস্ট্যান্ট। সো এখানে আমি কি করব? আগের ভ্যালুটা কি ছিল আমি দেখতেই পাচ্ছি, আগে 0 নিয়ে চলতেছিল, এখন এই পয়েন্টে এসে আমি আসলে ক্লক 0 কে কমপ্লিমেন্ট করে 1 করে দিলাম। একইভাবে এটা সব সময় হতে থাকবে। এটা একবার রিপিটের মধ্যে একবার গেল, এরকম কতবার হবে? মোট 300 বার, 30 টাইমস হবে। প্রতিবার 10 ন্যানো সেকেন্ড করে ডিলে হবে। তাহলে ক্যান ইউ গেস what will be the total time the circuit will be simulation হতে থাকবে? টোটাল টাইম ফর সিমুলেশন, কত সময় যে সিমুলেশন থামবে? ক্যান ইউ গেস কতক্ষণ ধরে ক্লক চলবে? স্যার 300 ন্যানো সেকেন্ড। 300 ন্যানো সেকেন্ড, ভেরি গুড। এটা হচ্ছে 30 টা রিপিট টাইমস 10 ন্যানো সেকেন্ডের ডিলে। সো ইটস 300 ন্যানো সেকেন্ডস টাইমে যে আপনার সিমুলেশন স্টপ হবে। তো সাধারণত এই ধরনের যদি আমরা কোনো একটা স্টিমুলাস যেটাকে বলি, স্টিমুলাস দিয়ে থাকি, তখন আসলে আমরা ফিনিশ দেই না। কথাটা ফিনিশ না দিলেও এখানে ফিনিশ হয়েই যায়, কারণ আর আমার কাজ করবে না, সার্কিট বসে যাবে, এরপরে আগাবে না। সো এইটা একটা ওয়ে হতে পারে। আর একটা ডিফারেন্ট ওয়ে হচ্ছে ক্লক জেনারেট করার অলওয়েজ দিয়ে। এটাও সিমিলার রেজাল্ট দিবে, কিন্তু এটা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ। দেখি আমরা। সো আগের মতো ইনিশিয়াল দিলাম, বিগিনার এন্ড। তার মানে বিগিনার এন্ড বোঝাচ্ছে যে এটা ইনিশিয়াল ব্লকের আন্ডারে, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি একটা অলওয়েজ ব্লক রয়েছে, সেটা একটা ডিফারেন্ট ব্লক, কারণ বিগিনার এন্ডের বাইরে চলে গেছে সেটা অলওয়েজ ব্লক। এখন একটু বোঝার চেষ্টা করি এটা কি বলতেছে। ইনিশিয়ালে দেখেন, তার মানে ইনিশিয়াল মানে আমি বলেছিলাম যে টি ইজ ইকুয়ালস টু 0 টাইম ইনস্ট্যান্ট বোঝায়, কোনো ডিলে দেই নেই। তার মানে ইনিশিয়ালি আমি কি করলাম? ক্লকের ভ্যালু 0 বসাই নিলাম। তারপর আমি যে কাজটা করলাম, ফিনিশ করতেছি। এখন দেখেন এখানে কিন্তু আমার আলাদা করে ফিনিশ করতে হচ্ছে। আমি বললাম ডিলে 300 ন্যানো সেকেন্ড, তারপরে ফিনিশ করবা।
তারপরে আমি বললাম যে আমার সিমুলেশনটা 0 ন্যানোসেকেন্ড থেকে শুরু হয়ে 300 ন্যানোসেকেন্ড পর্যন্ত চলবে, এটা আমি আগেই বলে দিলাম। এবং অলওয়েজ ব্লকের আমি বললাম না যে ইনিশিয়াল এবং অলওয়েজ দুইটা ব্লক কনকারেন্টলি ওয়ার্ক করবে, তাহলে 0 ন্যানোসেকেন্ডে থেকে 10 ন্যানোসেকেন্ড ডিলেতে যে দ্যাট মিনস 10 ন্যানোসেকেন্ডে যে কি হবে, আগের মতো ভ্যালুটা রাইজ হবে। এই যে ক্লক ইজ ইকুয়ালস টু ক্লক কমপ্লিমেন্ট, বুঝতে পারলাম? এটা প্রতি 10 ন্যানোসেকেন্ড পর পর অলওয়েজ এর মধ্যে আমি দেখতে পাচ্ছি এভরি 10 ন্যানোসেকেন্ড পর পর ক্লক ইজ ইকুয়ালস টু কমপ্লিমেন্ট অফ ক্লক হবে। তাহলে আসলে বাঁ দিকের আউটপুটটা এবং ডান দিকের আউটপুটটা কি সেম হবে নাকি ডিফারেন্ট হবে? ক্লকের ক্ষেত্রে সেম হবে। সেম হবে। ডান দিকেরটা হ্যাঁ আমার ফিনিশ টাইম কন্ট্রোল করতেছে কখন যে থামবে, বাম দিকেরটা রিপিট টাইম এবং ডিলে কন্ট্রোল করতেছে কখন যে থামবে। দুইটারই কিন্তু ক্লকের পিরিয়ড সেম, 10 পিরিয়ডটা হচ্ছে নট 10 ন্যানোসেকেন্ড বাট 20 ন্যানোসেকেন্ড হচ্ছে পিরিয়ডটা। দেখতে পাচ্ছি আমরা 10 আর 10 দুটো মিলে 20 হয়ে যাবে, একটা ফুল সাইকেল 20 ন্যানোসেকেন্ড, দুইটারই সেম। কিন্তু বাঁ দিকেরটা রিপিটটা এটা কন্ট্রোল করতেছে ফিনিশ টাইমটা, আর ডান দিকেটা আলাদা ফিনিশ টাইমটাই কন্ট্রোল করতেছে আমার সিমুলেশন স্টপ হওয়ার সময়টাকে। এই হচ্ছে আমার সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্লক জেনারেশনের টেকনিক কিছু। এখন যদি আমরা দেখি আরো কিছু জায়গায় অলওয়েজ ব্লক আমরা দেখতে পাচ্ছি, এখানে অলওয়েজ ব্লকের একটা ব্যবহার উপরেরটা আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে টেস্ট বেঞ্চে, বা দিকেরটা বলেন ডান দিকেরটা বলেন টেস্ট বেঞ্চে। নিচের গুলা একটু দেখি, নিচের গুলা কিন্তু টেস্ট বেঞ্চের জন্য নয়, নিচের গুলা কিন্তু ডিজাইন মডেলের জন্য আমরা দেখতে পাচ্ছি। যেমন অলওয়েজ ব্লক গুলো ইউজ করা হয়েছে নিচের গুলা ডিজাইন মডেলের জন্য। কিরকম হতে পারে? অলওয়েজ এর পরে একটা অ্যাড আসবে, একটা ইভেন্ট কন্ট্রোল স্টেটমেন্ট থাকতে পারে, এটা আমরা অলরেডি দেখেছি। এটাকে বলা হয় কি জানি বলা হয়, অলওয়েজ অ্যাড এর পরে জানি আমরা কি দেই, ওটাকে কি জানি বলা হয়, সেনসিটিভিটি লিস্ট। বেসিক্যালি এখানে যে জিনিসগুলো থাকে, এখানে ইনপুট থাকে সার্কিটের, যেটা চেঞ্জ হলে আমার প্রসিডিউরাল নিচে যে প্রসিডিউরাল স্টেটমেন্ট বা অলওয়েজ ব্লকের মধ্যে যে কোডটা থাকবে সেটা এক্সিকিউট হবে। এটাকে এইভাবে লেখা যায় এ অর বি অর রিসেট বা এ কমা বি কমা রিসেট। এটা যদি আপনি ক্লকের এজ বুঝাতে চান, কোনো ইনপুট যদি না ইউজ করতে চান, জাস্ট ক্লকের পজিটিভ এজ অথবা ক্লকের নেগেটিভ এজ ইউজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এইভাবে বলা যেতে পারে পজিটিভ এজ ক্লক। তার মানে হচ্ছে এই অলওয়েজ ব্লকটা নিচের যে প্রসিডিউরাল স্টেটমেন্ট রয়েছে বা থাকবে সেটা এক্সিকিউট করবে যখন ক্লকের পজিটিভ এজ পাবে, এবং যদি আরেকটা পিন রয়েছে রিসেট, রিসেটের যদি নেগেটিভ এজ পায় তাহলে। তার মানে আমি যদি একটু একে দেখাই লাস্টের কথাটা কি হচ্ছে, একটা ক্লক চলতেছে এরকম করে, তাহলে এই অলওয়েজ ব্লকটা এখানে যে প্রসিডিউরাল স্টেটমেন্ট থাকবে সেটা এক্সিকিউট করবে কোন কোন জায়গায়, সেটা এক্সিকিউট করবে এই জায়গাটায় এবং এই জায়গাটায়, এটা যদি ক্লক হয়। এবং একই কনকারেন্টলি আরেকটা জিনিস ঘটবে যে এইটা এক্সিকিউট করবে যখন আমি একটা নেগেটিভ এজ পাবো রিসেটের। দেখতে পাচ্ছি সো দুইটা ডিফারেন্ট ইনপুট ক্লক এবং রিসেট, এবং দুইটা ডিফারেন্ট এজ নিয়ে আমরা কথা বলতেছি। জেনারেলি আমরা যে কাজটা করে থাকি, যদি আমরা ক্লকের পজিটিভ এজ ইউজ করে থাকি কোন একটা সিগন্যালের ক্ষেত্রে, তখন অন্য একটা সিগন্যালের যদি এজ ব্যবহার করতেই হয় আমাকে একদম বাধ্যবাধকতা, তখন সাধারণত আমরা অন্য সিগন্যালের জন্য নেগেটিভ এজ ইউজ করে থাকি। ঠিক আছে, তাহলে এটা হতে পারতো ক্লকটা নেগেটিভ এজ, তাহলে রিসেটটা হয়ে যেত পজিটিভ এজ। আর এখন যেটা রয়েছে ক্লক পজিটিভ এজ, রিসেটটা নেগেটিভ এজ, দুটো আমরা সাধারণত সেম রাখতে চাই না। তো এই হচ্ছে আমার প্রসিডিউরাল স্টেটমেন্ট। এখন প্রসিডিউরাল স্টেটমেন্ট লেখার ক্ষেত্রে আমরা অ্যাসাইন যখন করতে হয় ভ্যালু, অ্যাসাইন বলতে কি বোঝাচ্ছি, আমরা একটা এক্সপ্রেশন লিখবো যে এ বা সে ফর এক্সাম্পল কিউ ইজ ইকুয়ালস টু 1, একটা এক্সপ্রেশন লিখবো কিউ ইজ ইকুয়ালস টু 1। এই যে ইকুয়াল দিলাম, এই ইকুয়ালটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টটাকে বলা হয় ব্লকিং অ্যাসাইনমেন্ট। আর আরেকটা অ্যাসাইনমেন্ট আছে লেস দেন ইকুয়ালস টু, এটাকে বলা হচ্ছে নন ব্লকিং অ্যাসাইনমেন্ট। সো দের ইজ সার্টেল ডিফারেন্স ফর ব্লকিং এন্ড নন ব্লকিং অ্যাসাইনমেন্ট, এটা একটু বুঝতে হবে। ব্লকিং অ্যাসাইনমেন্ট বলতেছে যে অলওয়েজ ব্লকে যখন একটা একটা ভেরিয়েবলকে অ্যাসাইন করা হয়েছে, ভালো করে শুনে রাখেন, একটা ভেরিয়েবলকে অ্যাসাইন করা হয়েছে অলওয়েজ ব্লকের ভিতরে, একটা ভেরিয়েবলকে অ্যাসাইন করা হয়েছে একটা ভেরিয়েবলকে অ্যাসাইন করা হয়েছে ব্লকিং অ্যাসাইনমেন্ট দিয়ে, তখন যেটা হবে সাবসিকুয়েন্ট যেসব ভেরিয়েবল গুলো রয়েছে সেখানে ব্লকিং অলওয়েজ ব্লকের ভিতরে যে ভ্যালুটা অ্যাসাইন করা হয়েছে ওই ভেরিয়েবলটা, সেটাই বারবার ইউজ হবে। আমার কথাটা কি বুঝে গেছে? আবার বলি, আপনার যখন
অলওয়েজ ব্লকের ভিতরে আপনি ব্লকিং অ্যাসাইনমেন্ট ইউজ করবেন, যেমন এই ক্ষেত্রে a is equals to 1 ইউজ করা হয়েছে, তাহলে পরবর্তীতে যখনই আপনি a ইউজ করবেন তখন এর ভ্যালুটা আসলে 1 হয়ে থাকবে। এটা হচ্ছে জি ব্লকিং স্যার। অ্যাসাইনমেন্ট। আর যদি নন ব্লকিং অ্যাসাইনমেন্টের কথা চিন্তা করেন তাহলে সেটা হচ্ছে এরকম একটা, আপনি অলওয়েজ ব্ল্যাকের মধ্যে আপনি নন ব্লকিং অ্যাসাইনমেন্ট ইউজ করেছেন, ঠিক আছে? তাহলে যেটা হবে পরবর্তীতে সাবসিকুয়েন্ট যেই ভেরিয়েবল গুলাতে আপনি পূর্বের ভেরিয়েবলটা দ্যাট মিনস এ ব্যবহার করছেন, তখন সেইখানে আসলে অলওয়েজ ব্লকের মধ্যে যে নন ব্লকিং অ্যাসাইনমেন্ট ইউজ করেছেন সেটা আর ইউজ হবে না। ইউজ হবে কোনটা? অলওয়েজ ব্লকে এক্সিকিউট হওয়ার আগে যেই ভ্যালুটা দ্যাট মিনস ইনিশিয়াল যেই ভ্যালুটা ছিল এর, সেই ভ্যালুটা ইউজ হবে। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি সে কথার কথা এর আগের সাইকেল বা আগের পজিটিভ এজ বা আগের কোনো একটা ফাংশনের কারণে এর ভ্যালুটা ছিল, ইনিশিয়াল ভ্যালুটা ছিল কোনো রকমে 0 ছিল ধরেন। তো অলওয়েজ ব্লকে ঢুকে সেটা 1 হয়েছে, কিন্তু পরের লাইনে যখন যাচ্ছে সেখানে এর ভ্যালুটা হচ্ছে লাগা ইনিশিয়াল ভ্যালুটা ইউজ হবে 0 অর সি। যখন এই ব্লকটা পুরোটা একবার এক্সিকিউশন কমপ্লিট হবে তখন নতুন ইনিশিয়াল ভ্যালু হবে 1, যেটা নাকি এখানে হয়েছে। ডিফারেন্সটা কি বোঝা গেছে ব্লকিং এবং নন ব্লকিং? জি স্যার। ওকে ফাইন। ব্লকিং কে অনেক সময় বলা হয় যে ব্লকিং এর অপারেশনটা হচ্ছে লাগা ব্লক করে রাখে, যে ও আগে এক্সিকিউট হবে, ওর ভ্যালুটা পাওয়ার পরে ওই ভ্যালুটা পরবর্তীতে যাবে। আর নন ব্লকিং এর ক্ষেত্রে বলা হয় যে একই সাথে যাচ্ছে সব ভ্যালুগুলা, তাতে হয় কি মানে একই সাথে ভ্যালুগুলা ট্রাভেল করতে থাকে। এই সাইড দিয়ে এর মধ্যে ঢুকতেছে 1, সো ও দেখতেছে এর আগের ভ্যালুটা, পরে যদি কোনো এর দরকার পড়ে কোনো জায়গায় তাহলে ও দেখে এর আগের ভ্যালুটা, এরকম আর কি একটা ব্যাপার। সেটা আমরা আরো ক্লিয়ার হব, দেখবো আমরা, ভয়ের কোনো কারণ নেই, জিনিসটা ইজি আছে। এখানে ওই জিনিসগুলো বলা হয়েছে সেন্সিটিভিটি লিস্ট, অলওয়েজ এবং এইসব ব্লক নিয়ে কথা বলা হয়েছে, এগুলো পড়বেন অবশ্যই আপনারা। প্রসিডিউরাল স্টেটমেন্টের কথা বলা হয়েছে এখানে। প্রসিডিউরাল স্টেটমেন্ট বলতে সাধারণত অলওয়েজ ব্লকের মধ্যে আমরা ফর লুপ, ইফ, এলস, কেস বা বিভিন্ন ধরনের ইয়া হইতে পারে, বসতে পারে। একবার আমরা একটা কথা বলি, অলওয়েজ ব্লকের মধ্যে যখন কোন একটা ভ্যালু বা ভেরিয়েবলকে আমরা ইভালুয়েট করব, আমরা এটা আগে অলরেডি শিখে গেছি, ভ্যালুকে ইভালুয়েট করব তখন সেটাকে কি টাইপ দিতে হয়? অবশ্যই রেজ টাইপ। যেমন আমাদের খুবই কমন ইভালুয়েশনের মধ্যে পড়েছিল আউটপুট গুলা, এর জন্য আউটপুটকে একই সাথে আমরা আউটপুট বলতেছিলাম। সে ফর এক্সাম্পল ওয়াই একটা আউটপুট, তাহলে আমরা এইভাবে শুরুতে ডিক্লেয়ার করেছিলাম আউটপুট হচ্ছে ওয়াই, আবার পরের লাইনে বলতেছিলাম যে আউটপুট আবার কি, সেই ওয়াইটাই হচ্ছে আবার রেজ ওয়াই। টাইপ। কারণ হচ্ছে এটা আসলে আমরা অলওয়েজ ব্লকের মধ্যে আমরা ওয়াইটাকে একটা ভ্যালু অ্যাসাইন করেছিলাম, অ্যাসাইন করার কারণে এটাকে আমরা রেজ টাইপ দিতে বাধ্য। কিন্তু ধরুন আমার আউটপুট ছাড়াও অন্য একটা ইন্টারমিডিয়েট ভেরিয়েবল রয়েছে y1, সেটাকে আমরা অ্যাসাইন করেছি, তাও আপনাকে ওটা আউটপুটও না, ধরেন এই y1টা আউটপুটও না ইনপুটও না, একটা ওয়ার মেবি হতে পারে, সেই y1টাকে আপনার বলতে হবে যে y1টাও আসলে কি আপনার রেজ। রেজ। সহজ কথা, আপনি অলওয়েজ ব্লকের মধ্যে যাকে আপনি অ্যাসাইন করবেন না কেন, ইভালুয়েট করবেন না কেন, সেইটাকে অবশ্যই অবশ্যই রেজ টাইপ দিতে হবে। রেজের কথার অর্থ হচ্ছে রেজিস্টার, এটার অর্থ হচ্ছে এই যে অলওয়েজ ব্লক যখন এক্সিকিউট হয়ে যায় একবার, পরবর্তী এক্সিকিউশনের আগ পর্যন্ত ওই লাস্ট ভ্যালুটাই সে ধরে রাখবে। ধরে রাখা মানে কি, রেজিস্টারে সেভ হয়ে থাকবে, এর জন্য এটা রেজ টাইপ বলা হয়ে থাকে। বুঝা গেছে? এই হচ্ছে কারণ রেজ বা রেজিস্টার টাইপ কেন দিতে হয়। সেম জিনিসগুলো বলা হয়েছে, আপনারা দেখে নেবেন। এইবার আমরা আমাদের আসি ফার্স্ট সার্কিট গুলো দেখবো। এবার আমরা কিভাবে ডেভেলপ করতে হয় ল্যাচ অথবা ফ্লিপ ফ্লপ। এটা ল্যাচ, এটা আমরা স্কিপ করে যাচ্ছি কারণ এগুলো এখন আপনারা আরো হায়ার লেভেলে আছেন। সো একটা ল্যাচের কথা যদি চিন্তা করি, একটা ল্যাচ কিভাবে কাজ করে এটা আমাকে আগে বুঝতে হবে। ল্যাচের ফাংশনালিটিটা আগে আমরা বুঝে নেই। আমরা ল্যাচের সিম্বলটা যদি দেখে থাকি, একটা ল্যাচ দেখতে অনেকটা এরকম, এখানে ক্লক থাকে যদি সিম্বলটা মনে থাকে আপনাদের, এবং এখানে কিউ থাকে, এখানে কিউ কমপ্লিমেন্ট থাকে, ঠিক আছে? এটার ফাংশনালিটিটা কিরকম? তাহলে আমি ধরেন কিউ কমপ্লিমেন্টের কথাটা বাদ দিচ্ছি, এটা আমি চাচ্ছি না এই পিনটা, তাহলে আমি করতেই পারি, বানাইতেই পারি এরকম, ঠিক আছে? আমি রিসেট পিন চাচ্ছি, সেটাও দিতে পারি, নিজের ইচ্ছা মতো দিতে পারি। সো আপাতত আমি কিউ পিনটা, এই কিউ কমপ্লিমেন্ট পিনটা চাচ্ছি না, ধরে নেন ডি ক্লক কিউ থাকবে শুধুমাত্র। এবং দেখেন আমার এটা ফাংশনালিটি কিরকম ছিল, এরকম একটা আমি ইনপুট দিচ্ছি ধরেন হোয়াটএভার, এবং ক্লকটা ধরেন আমার এরকম ছিল, ঠিক আছে? তো ল্যাচের যে আউটপুটটা ছিল, আউটপুটটা কাজ করবে যখন আমার ইনপুটটা, দ্যাট মিনস সরি, আমার যে ক্লকটা
ক্লক এর ভ্যালু যখন 1 হবে তখন আমার ইনপুটে যা থাকবে দ্যাট মিনস এইখান থেকে এখানে যা থাকবে তাই হুবহু আমার আউটপুটে ট্রাভেল করবে। সো ইনিশিয়ালি যদি আমার ইনপুটটা 0 হয়, আমি দেখতে পাচ্ছি এই জায়গাটায় এরকম কোন একটা ডাটা চলে আসছে, বুঝা যাচ্ছে? ল্যাচটা কিন্তু আমার এরকম ছিল, তার মানে ক্লকের ভ্যালু যখন 1 তখন ডি তে যা থাকবে হুবহু ডি থেকে কিউ এ তাই ট্রাভেল করবে। ঠিক আছে, এই যে এই জায়গাটা হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা, ঠিক আছে, এটাই হুবহু ট্রাভেল করলো। দ্যাট মিনস ওই পোর্শনটা আমি জাস্ট তুলে এনে কপি পেস্ট করে দিলাম। তো ল্যাচের এই জিনিসটাকে এখন আমরা এইচডিএল এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। সো টেকনিকটা হচ্ছে আমরা জানি, স্টার্ট করব মডিউল নাম দিয়ে, মডিউল বললাম মডিউল, ঠিক আছে, বলতেছি মডিউল, একটা নাম দিব d_latch, কারণ আমরা জানি স্পেস দেওয়া যায় না। তারপর আমরা পিনের নাম বলবো, যেমন এখানে আমি 3টা পিন রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন, তাই আমি বলতেছি কিউ, আগে আউটপুট নাম রাখার হচ্ছে আইট্রিপলির স্ট্যান্ডার্ড, তার জন্য কিউ, তারপর ডি ক্লক, তারপরে ফার্স্ট ব্র্যাকেট এন্ড, সেমিকলন অবশ্যই দিতে হবে। তারপর এখানে ডিফাইন করে দিতে হবে আমার ইনপুট কোনগুলা, আউটপুট কোনটা, রেঞ্জ টাইপ কোনগুলা। সো ইনপুট এখানে হচ্ছে আমার, আমি দেখতেই পাচ্ছি ডি এবং আমার ক্লকটাই হচ্ছে আমার ইনপুট, দুটাতে আমি ইনপুট দেই সাধারণত। ক্লকে আমি ক্লক ইনপুট দেই, ডিতে আমি ডাটা ইনপুট দেই। আউটপুট কোনটা, আউটপুট হচ্ছে লাগে আমার কিউ, এবং এটা রেজ টাইপ, এর জন্য আমি দুটো লাইন নষ্ট না করে একবার লিখতে পারলাম আউটপুট রেজ কিউ। এই লাইনটাকে দেখেন আমি ইচ্ছা করলে আরো ছোট করে লিখতে পারতাম, এটাকে আমি ইচ্ছা করলে এভাবেও লিখতে পারতাম, কোনো সমস্যা নেই। দেখেন বুঝতে পারি নাকি এটা, মডিউল d_latch, ভালো করে দেখি, দেখেন আমি কি করতেছি। না বুঝলে বলতে হবে। এই লাইনটাও আমি লিখতে পারতাম, লাইনটা লিখলে পরের লাইনে আমি আর ইনপুট আর আউটপুট না লিখলেও হবে। আমার কথাটা বুঝে গেছে আমি এখানে কি করছি? জি স্যার। তার মানে আমি ফার্স্ট লাইনেই ডিক্লেয়ার করে দিছি কোনটা আমার আউটপুট রেজিস্টার, কোনটা আমার ইনপুট, সবকিছু আমি ডিক্লেয়ার করে দিছি, ঠিক আছে। সো তখন আমার পরের দুইটা লাইন আসলে লিখতে হয় না। এরপর আমি চলে যাব, যেহেতু এটা আমার একটা সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে পড়তেছে, আমি অলওয়েজ অ্যাড ব্লকে চলে যাব, এবং আমি চিন্তা করে দেখেন এই আউটপুট কিউটা ভালো করে বোঝার চেষ্টা করব আমরা। আউটপুট কিউটা ইভালুয়েট হয় কিভাবে, যখন আপনার ক্লকের ভ্যালু 1 থাকে, এটা একটা ওয়ে ইভালুয়েশন হওয়ার। আরেকটা ওয়ে হচ্ছে শুধু ক্লকের ভ্যালু 1 থাকলেই হবে না, তখন হচ্ছে আপনার ডি তে ভ্যালু শিফট হইতে হবে, এটা আর একটা ব্যাপার। আবার উল্টো ভাবে চিন্তা করলে ডি তে ভ্যালু শিফট হইলেই হবে না, ক্লকে অবশ্যই 1 থাকতে হবে। তার মানে হায়ার প্রায়োরিটি হচ্ছে ক্লকে অবশ্যই 1 থাকতে হবে। কিন্তু চেঞ্জের কথা যদি বলি, তাহলে সেটা ডি এবং ক্লক দুটোই চেঞ্জ, এই দুটারই চেঞ্জ আমার ধরতে পারতে হবে। তো এর জন্য আমি যে কাজটা করছি, সেন্সিটিভিটি লিস্টে দেখেন আমি যে কাজটা করেছি, ডি এবং ক্লককে রেখেছি। তার মানে এই দুইটার যে কোনো একটা চেঞ্জ হলেই সাথে সাথে আমার প্রসিডিউরাল স্টেটমেন্ট এক্সিকিউট করবে। কিন্তু চেঞ্জ হলেই তো হবে না, আমি ক্লকের ভ্যালু 0 হতে পারে, চেঞ্জ হয়ে 1 আছে, 1 থেকে 0 হতে পারে, সো এটাও এক ধরনের চেঞ্জ। তো সেই জায়গায় আমি এক্সিকিউট যাতে না হয় তার জন্য আমি একটা কি করেছি, প্রায়োরিটি সেট করেছি, বলতেছি ইফ ক্লক। তার মানে ইফ ক্লক কথাটার অর্থ হচ্ছে, বোঝাচ্ছে যে ইফ ক্লক, এই কথাটাকে এভাবেও লেখা হয়, ক্লক ইজ ইকুয়ালস টু 1। আমি আশা করি এই কথাটা আপনারা বুঝেন, এটা মানে কি, যদি ক্লকের ইনপুটে 1 থাকে তাহলে পরের লাইন এক্সিকিউট করবে কিউ ইজ ইকুয়ালস টু ডি হবে। এটা কি বুঝি আমরা? ইফ ক্লককে এভাবেও লেখা যায়, ইফ ক্লক ইজ ইকুয়ালস টু 1। এটা আপনারা এসপিএল যদি করে থাকেন, সি ল্যাঙ্গুয়েজ করে থাকেন যদি, তাহলে এটা আপনাদের কাছে ইজি লাগার কথা। দেখেন এটা বুঝতে পারছেন নাকি, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে কিভাবে আমরা এখানে একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার যদি ইফ ক্লক থাকে তাহলে এটা কি আমরা স্যার 1 প্রায়োরিটি ধরে তারপর করি? ইফ ক্লক মানেই হচ্ছে ক্লকের ইনপুট হচ্ছে 1। ও আচ্ছা। আর যদি এটা লিখতেন আপনি, ইফ, আপনি যদি এটা লিখতেন ইফ, এটা এটা মানে কিন্তু ইফ ক্লক ইজ ইকুয়ালস টু 0। 0। জি স্যার। বুঝা গেছে? তো আমার যেহেতু আমি পজিটিভ লেভেল ল্যাচ বানাইতে চাচ্ছি, তার জন্য আমরা কি করব, ইফ ক্লক নিব। তার মানে ক্লকের লেভেল যখন 1, ভ্যালু যখন 1, তখন আমি আসলে কি করব, কিউ ইজ ইকুয়ালস টু ডি করে দেব, তাই না? এটা তো খুব সিম্পল যে কিউ ইজ ইকুয়ালস টু ডি, এটা কিন্তু ফ্লিপ ফ্লপের কন্ডিশন, কিউ ইজ ইকুয়ালস টু ডি, তাই না? কিন্তু ফ্লিপ ফ্লপের
কন্ডিশন সেম হইলেও মানে কিউ ইজ ইকুয়ালস টু ডি সেম হইলেও কিন্তু এটা শুধুমাত্র পজিটিভ এজে কাজ করবে। ওখানে ক্লকের কোনো লেভেলের ঝামেলা নাই, নট এনি নেগেটিভ এজ, নট এনি পজিটিভ লেভেল, নেগেটিভ লেভেল, বাট শুধুমাত্র যদি পজিটিভ এজ ট্রিগার হয় তাহলে একটা পজিটিভ এজ দিলেই হয়ে যাবে। তো এটা কিভাবে করে? সো উপরটা আমি বুঝতে পারছি মডিউল ডি আন্ডারস্কোর এফ এফ কিউ ডি ক্লক, তারপরে আমি ইনপুট হচ্ছে আমার সেখানে একটা ফ্লিপ ফ্লপে থাকবে ডি আর ক্লক, আউটপুট রেজ হবে কিউ, বুঝতে পারছি অলওয়েজ অ্যাড। এই যে দেখেন পজিটিভ, আমরা জানি যে ডি ফ্লিপ ফ্লপ যেটা রয়েছে, ডি ফ্লিপ ফ্লপটা হচ্ছে শুধুমাত্র পজিটিভ এজে কাজ করে, অন্য কোথাও কাজ করে না, এবং এটার আর অন্য কিছু নিয়ে আমার বদার করতে হবে না। তার জন্য জাস্ট আমি বলে দিয়েছি পজিটিভ এজ ক্লক, কিউ ইজ ইকুয়ালস টু ডি। বুঝা গেছে? দেখেন পাশাপাশি দুইটা খুব ভালো করে বুঝতে হবে, ল্যাচ এবং ডি ফ্লিপ ফ্লপের এই কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। ডি ফ্লিপ ফ্লপেরটা অনেক ইজি, ওয়ারাজ ল্যাচেরটা একটু চিন্তা করতে হয় আমাদের, কারণ আমাদের পুরো ইনপুট যেই আমাদের ওয়েভ শেপগুলো রয়েছে সেগুলো আমার যাতে প্রপারলি আমার সার্কিটে আসে তার জন্য আমাকে প্রত্যেকটা কন্ডিশন চিন্তা করতে হবে। তার জন্য আমি আসলে অলওয়েজ দুটো সেন্সিটিভিটি লিস্ট রেখেছিলাম, ডি এবং ক্লক, কারণ আমার আউটপুটটা আমি দেখতে পাচ্ছি ডি এর উপর নির্ভর করে এবং অ্যাট দ্য সেম টাইম ক্লকের উপর নির্ভর করে। কিরকম করে? ল্যাচের ক্ষেত্রে দেখেন আউটপুট কিউটা ডি চেঞ্জ হইলে কিউ চেঞ্জ হয় যখন ক্লকের ভ্যালু 1 থাকে। সো ডি এর উপরেও নির্ভর করতেছে এবং অ্যাট দ্য সেম টাইম ক্লকের উপরেও নির্ভর করতেছে। এর জন্য আমার সেন্সিটিভিটি লিস্টে ল্যাচে ডি এবং ক্লক রয়েছে, এর ডান দিকে ডি ফ্লিপ ফ্লপে শুধুমাত্র পজিটিভ এজ ক্লক রয়েছে, কারণ হচ্ছে আউটপুটটা শুধুমাত্র নির্ভর করে আমার পজিটিভ এজ এর উপরে। পজিটিভ এজ আসলেই শুধুমাত্র সেই ইনস্ট্যান্টে আমি বলতেছি কিউ ইজ ইকুয়ালস টু ডি হবে। এর মধ্যে যদি কিউ এর ভ্যালু, ডি এর ভ্যালু চেঞ্জও হয় সেটা আউটপুটে রিফ্লেক্ট হবে না। আপনি জানেন শুধুমাত্র ওই অ্যাট সেই ইনস্ট্যান্টটা, শুধু ইনস্ট্যান্টে আপনাদের যদি মনে থাকে এই ইনস্ট্যান্টে ডি এর যে ভ্যালুটা থাকবে সেটাই কাজ করবে, বাকি পুরো সময় জুড়ে আপনার ডি ফ্লিপ ফ্লপটা আইডল থাকবে। সো এই হচ্ছে সাটল ডিফারেন্স। দেখেন বুঝতে পারলাম নাকি? বুঝতে পারছি? এটা করতে আরো কয়েকবার প্র্যাকটিস করলে, কয়েকবার বুঝে বুঝে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা সামনে আগাই। তো প্রথমে আমরা একটা কাজ করলাম, একটা ডি ফ্লিপ ফ্লপ বানাইলাম। ডি ফ্লিপ ফ্লপ আমরা দেখেছি, কিন্তু এখানে একটা নতুন জিনিস দিলাম, অ্যাসিনক্রোনাস রিসেট। এই জিনিসটা কি? তার মানে ডি ফ্লিপ ফ্লপ আগের মতোই ডি ফ্লিপ ফ্লপ আমরা চিন্তা করতেছি, ঠিক আছে? কিউ বারটা আমরা নিচ্ছি না আপাতত। ডি ফ্লিপ ফ্লপ কিন্তু একটা অ্যাসিনক্রোনাস রিসেট দিলাম। অ্যাসিনক্রোনাস রিসেট কথাটার অর্থ হচ্ছে এখানে যে আমি যেটা বললাম যে অ্যাক্টিভ লো দেখতে পাচ্ছি, এটা একটা অ্যাক্টিভ লো রিসেট। সো এখানে যদি আমি আসলে জিরো দেই তাহলে আমার ক্লক আসুক বা না আসুক আউটপুট অলওয়েজ জিরো হবে। তার মানে এই রিসেটটা আসলে, রিসেট পিনটা আসলে আমার ক্লকের উপরে নির্ভর করবেই না, ঠিক আছে? এই রিসেট পিনটা ক্লকের উপর নির্ভর করবে না, রিসেট দেয়া মাত্রই এটা রিসেট হয়ে যাবে। ক্লকের উপরে এই ইনপুটটা ক্লকের উপরে নির্ভর করবে না, কিন্তু ডি কিন্তু ক্লকের উপরে নির্ভর করে। ক্লক যদি না থাকে ডি এর কোনো ভ্যালু নাই, যদি ক্লক থাকে তখনই শুধু সেই ইনস্ট্যান্টে ক্লকের পজিটিভ এজে ডিটা ট্রাভেল করে কিউ এ, এটা আমরা জানি। এর জন্য এটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস রিসেট। তার মানে রিসেটটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ধরনের, এটা হচ্ছে সিনক্রোনাস না, ক্লকের সাথে কোনো তালমিল নাই এটার। বুঝা যাচ্ছে? কথা বুঝে গেছে? রিসেটটা হচ্ছে স্বাধীন, পুরা হাই প্রায়োরিটি, স্বাধীন হাই প্রায়োরিটি, রিসেট দিলেই সাথে সাথে রিসেট হয়ে যাবে। এখন এটা বোঝার চেষ্টা করি এটা কিভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারি। আগের মতোই মডিউল ডি ফ্লিপ ফ্লপ, কিউ ডি ক্লক রিসেট, এবার একটা পিন বার্সের রিসেট, এবং আগের মতোই আউটপুট রেজ হচ্ছে কিউ, ইনপুট হচ্ছে ডি ক্লক রিসেট অলওয়েজ এটা। এবার যেহেতু আমার দুইটা জিনিস রয়েছে, একটা তো ডেফিনেটলি আমার ক্লকের পজিটিভ এজটাকে আমি প্রায়োরিটাইজ করব, সো আমি দিছি পজিটিভ ক্লক, দেখতেই পারতেছেন এখানে। কিন্তু আরেকটা আমার হাই প্রায়োরিটি সিগন্যাল রয়েছে, সেটা হচ্ছে রিসেট। এখন রিসেটটাকে আমি কিভাবে ডিফাইন করব? রিসেটটা দেখেন অ্যাক্টিভ লো রিসেট, দেখতে পাচ্ছি এখানে একটা বাবল আছে, তার মানে এটা জিরোতে কাজ করবে। নর্মাল ফাংশনের সময় এটা আসলে হাই করে রাখা হবে, কোনো একটা কারণে যদি আমি জিরো দেই তখন এটা রিসেট হবে। এই জায়গাটায় আমি চাই যে এই জায়গাটায় রিসেট হয়ে যাক, আউটপুট জিরো হয়ে যাক। সো দেখেন 1 থেকে 0-তে যখন ট্রানজিশন হয় সেখানে একটা নেগেটিভ এজ থাকে, সেই নেগেটিভ এজটাকে আমি ইউটিলাইজ করতে পারি। তো এর জন্য আমি করলাম কি, যে সেই নেগেটিভ বললাম যে রিসেটের নেগেটিভ এজ পাওয়া মাত্রই তুমি এই প্রসিডিউরাল স্টেটমেন্টে চলে যাও। রিসেটের নেগেটিভ এজ তখনই আসবে আসলে যখন আপনি রিসেটের ভ্যালু জিরো বসাইছেন। সো তারপর দেখেন হাই প্রায়োরিটি কন্ডিশনটা ফার্স্টে দেওয়া হয়েছে যে ইফ রিসেট নট রিসেট হয়, তার মানে রিসেটে যদি কেউ জিরো বসায় তাহলে তুমি কিউ এর ভ্যালু জিরো করে দাও। সো ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দিস, এটা দেখার দরকার নেই, কিউ এর ভ্যালু জিরো হয়ে যাবে।
তার মানে এটা আমরা জানি যে আমি যেটা বলছিলাম যে কিউ রিসেট পিনে যদি 0 বসাই কিউ এর ভ্যালু 0 হয়ে যাবে, এটা হচ্ছে হাই প্রায়োরিটি। কিন্তু যদি এই কন্ডিশনটা ট্রু না হয় তাহলে কি হবে, এলস কিউ ইকুয়ালস টু ডি। এই সেকেন্ড কন্ডিশনটা কখন ট্রু হবে এটা কি বলতে পারবেন? আমি একটা ভিজুয়ালাইজেশন দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দুটো কন্ডিশন, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, কখন কোনটা ট্রু হবে আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য দুইটা ছবি আঁকছি। সো হ্যাঁ, এখন এখানে ক্লক আর রিসেটের একটা কম্পারেটিভ পিকচার দেখতে পাচ্ছেন আপনারা। এই ইনস্ট্যান্টে ক্লক পজিটিভ এস, তাহলে এইটা ক্লকের প্রসিডিউরাল স্টেটমেন্টে আমার কিন্তু যখন ঢুকবে এক্সিকিউট হবে, যেহেতু ক্লকের পজিটিভ এস পেয়েছি তখন কিন্তু ফার্স্ট যেই নট রিসেট কি আছে আমার রিসেটের ভ্যালু তখন 1, তার মানে এটা আসলে ফলস, S1 এক্সিকিউট হবে না, এখানে আসলে S2 এক্সিকিউট হবে। তার মানে ক্লকের কারণে আসলে আমার প্রসিডিউরাল স্টেটমেন্ট বা অলওয়েজ ব্লকে এক্সিকিউট হচ্ছে। পরবর্তীতে এখানে কিন্তু আরেকবার সে এক্সিকিউশনে যাবে, নেগেটিভ এস পাইছে, সেখানে কিন্তু S1 হবে। এবং পরবর্তীতে যেহেতু যতক্ষণ এটা যেহেতু অ্যাসিনক্রোনাস রিসেট, যতক্ষণ পর্যন্ত রিসেট দিয়ে রাখবো, 0 দিয়ে রাখবো, ডাজেন্ট ম্যাটার আপনার ক্লকে কিছু দিয়েছেন কি দেন নাই, ইট ইজ অলওয়েজ S1। যেহেতু কোনো চেঞ্জ নাই এক্সিকিউশনও হবে না ওই জায়গায়, এক্সিকিউশন খালি ফার্স্ট দুইবারই হবে, পরবর্তীতে আর কোনো এক্সিকিউশন হবে না, অ্যাজ ভ্যালু ডাজেন্ট চেঞ্জ। আমি বলেছিলাম অলওয়েজ অ্যাট এর ভিতরে আপনার যখনই চেঞ্জ আসবে, যেগুলো লিখবেন ওখানে ভেরিয়েবলের নাম, সেইটাতে যখন চেঞ্জ আসবে তখনই শুধুমাত্র এটা এক্সিকিউট হবে, না হলে এক্সিকিউট হবে না। সো যেহেতু রিসাল্টে 0 ছিল আগে, এখনো 0 আসছে, পরেও 0 আছে, সো অলওয়েজ সে মেমোরির মতো আউটপুটটাকে কিউ ইজ ইকুয়ালস টু 0 বানায় রেখে দিবে। ওকে, তো এই ধরনের আমি একটা ফ্লিপ ফ্লপ বানালাম ডান দিকের ছবিটা, এবং এটার ফাংশনালিটিটা এরকম, অ্যাসিনক্রোনাস রিসেট রয়েছে। এরপর আমি এই ডি ফ্লিপ ফ্লপটা, এবার দেখেন আমি হায়ারার্কিয়াল মডেল ইউজ করতেছি, এই ডি ফ্লিপ ফ্লপটা ব্যবহার করে আমি কিন্তু একটা টি ফ্লিপ ফ্লপ বানাতে পারি। কিরকম করে? এই ডি ফ্লিপ ফ্লপটা ইউজ করে আমি যদি একটা টি ফ্লিপ ফ্লপ বানাতে চাই সেটা কিরকম হবে? আপনারা জানেন ডি ফ্লিপ ফ্লপ থেকে টি ফ্লিপ ফ্লপ বানানো যায়, এটা আমরা দেখে আসছি। ডি ফ্লিপ ফ্লপ ইউজ করে টি ফ্লিপ ফ্লপ বানাতে পারি আসলে আমরা। সো সেটা করার জন্য আসলে আমাদের খুব সিম্পল একটা চেঞ্জ করতে হয়, সেটা হচ্ছে আমি বলতে পারি যে এখানে আমি একটা এক্স অর গেট নিয়ে আসবো, এবং একটা ইনপুট আমি নিয়ে আসবো ডি ফ্লিপ ফ্লপের হচ্ছে আউটপুট কিউ থেকে, এটাই আমার টি ফ্লিপ ফ্লপের কিউ হয়ে যাবে আসলে। এবং আর একটা ইনপুট দিব আমি আলাদা, একটা পিন নাম দিব টি সেটা, এবং আমার এই ক্লকটাই হবে আমার টি ফ্লিপ ফ্লপের ক্লক। তাহলে এই দেখেন এটাই হচ্ছে আমার নতুন যেই টি ফ্লিপ ফ্লপ, সেটা দেখতে এরকম, টি একটা ইনপুট, ক্লক একটা ইনপুট, রিসেট একটা ইনপুট, কিউ একটা আউটপুট। দেখা যাচ্ছে তার ভিতরে কিন্তু সার্কিটে আমার ডি ফ্লিপ ফ্লপ রয়েছে এবং এক্স অর রয়েছে। এখন আমি একটা কাজ করি, এই ওয়্যারটা যেটা মাঝখানে রয়েছে এটা একটা নাম দিই ডিটি, যে কোনো নাম হতে পারে, এক্স ওয়াই জেড যা হতে পারে, আমি ডিটি দিলাম এটা বোঝানোর সুবিধার্থে। সো আমি এটা করবো কিভাবে, আমি আগেই এটা বানায় রাখলাম একই জায়গায়, পরবর্তী নতুন একটা এই ফাইলটা যেখানে আমি সেভ করব ওই একই ফোল্ডারে আমি নতুন আর একটা মডিউল খুললাম, টেক্সট মডিউল খুলে নিলাম, .v ফাইল, সবগুলো সেভ করতে হয় .v ফাইলে বাই দ্য ওয়ে। সো নতুন একটা মডিউল খুললাম, মডিউল TFF QT ক্লক রিসেট, এই যে টি ক্লক দেখতে পাচ্ছি, কিউ এবং রিসেট পিনগুলো এইগুলা আউটপুট ইনপুট বলে দিলাম। এবং আমার দেখেন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, আউটপুট কিন্তু রেজ আছে নাকি নাই, এটা ইন্টারেস্টিং, একটু খেয়াল করে দেখেন আউটপুটে কি কোনো রেজ আছে? কিন্তু আমাদের আউটপুটে তো রেজ থাকার কথা না, তাহলে রেজ দিলাম না কেন? এটা কি আমি ভুল করছি? আচ্ছা এটা পরে আসবো, এটা জাস্ট আপাতত মাথায় রাখেন। সো আমি তারপরে মাঝখানে একটা ওয়্যার, ইন্টারমিডিয়েট ওয়্যার তৈরি করলাম ডিটি, এই যে ধরেন এই ওয়্যারটা আমি তৈরি করলাম ডিটি, এখনো কোনো কানেকশন দেই নেই, ডিটি আমি ওয়্যারটা তৈরি করলাম খালি জাস্ট কেবলমাত্র। তারপরে আমি নেক্সট যে কাজটা করলাম, অ্যাসাইন করতেছি একটা ডাটা, আমি অ্যাসাইন করে দিচ্ছি, বলতেছি অ্যাসাইন ডিটি, ডিটিতে কি আমি অ্যাসাইন করতেছি কিউ এক্স অর টি। যখন আমি এই কথাটা বললাম যে ডিটিতে কিউ এক্স অর টি অ্যাসাইন করো, তখন সে কি করলো, এই পুরো সার্কিটটাকে সে ডেভেলপ করলো, এই এক্স অর গেট বানাইলো এবং সে ডিটি আউটপুটটা ডিটির সাথে কানেক্ট করলো, এবং একটা ইনপুট টি এবং আরেকটা ইনপুট সে কিউ এর সাথে কানেক্ট করলো।
এটা কানেকশন হয়ে গেল, কিন্তু স্টিল আমি কিন্তু ডিটি কে ভিতরের যে ডি ফ্লিপ ফ্লপটা রয়েছে সেটার সাথে কানেক্ট করে নেই, আমি জাস্ট ডিটি তে একটা ভ্যালু অ্যাসাইন করছি, সার্কিট বা কম্বিনেশনাল সার্কিট অ্যাসাইন করছি। এর পরের কাজটা দেখেন আমি কি করতেছি, পরের লাইনে যদি যাই, দ্যাট মিনস এই লাইন ডিএফএফ, আমি কল করতেছি এইটাকে, দেখতে পাচ্ছি একটু আগে যেই অ্যাসিনক্রোনাস রিসেট যুক্ত যেই ডি ফ্লিপ ফ্লপ আমরা বানাইলাম সেটাকে আমি কল করলাম, কল করে আমি একটা ইনস্ট্যান্স নেম দিলাম TF1, whatever it can be different thing, M0 হতে পারে, M1 হতে পারে, whatever it is। সো এরপরে যে কাজটা করলাম আমি বলতেছি কিউ যে ফ্লিপ ফ্লপটা রয়েছে সেইটাকে কানেক্ট করে দাও আমার টি ফ্লিপ ফ্লপের কিউ নাম্বার পিনের সাথে। দেখতে পাচ্ছেন যে ডি ফ্লিপ ফ্লপের কিউটাতে বসে গেল আমার এই কিউটা, এটা কিন্তু এই কিউ বাই দ্য ওয়ে বসে গেল। তারপরে হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের সেকেন্ড পিনটা ছিল ইনপুট ডি, তারপরে এটা হচ্ছে আমার ইনপুট ডি ছিল, সেখানে আমি বলতেছি কানেক্ট করো ডিটি, ইনপুট ডিতে আমি কি কানেক্ট করে দিলাম, ডিটি কানেক্ট করে দিলাম। তারপর আমার থার্ড পিন ছিল ডি ফ্লিপ ফ্লপের হচ্ছে ক্লক, যেটা নাকি এই ক্লকটা ছিল, সেটাকে আমি কোথার সাথে কানেক্ট করলাম, আমার যে ডিজাইন মডিউল আছে সেই ডিজাইন মডিউলের ক্লকটা কানেক্ট করে দিলাম। তার মানে এই যে বাইরের যে ক্লক ছিল সেটাকে আমি শর্ট করে দিলাম ডি এর ক্লকের সাথে। এবং ফাইনালি আমার যে ডি এর রিসেটটা সেটা হচ্ছে লাস্টের পিনটা ছিল, তো লাস্টের পিনে আমি করলাম কি, আমার যে ডিজাইন মডিউলটা আমি লিখতেছি, আমি একটা ডিফাইন করছিলাম পিন, আমি একটা পিনের নাম ডিফাইন করছিলাম রিসেট, সেইটাকে টেনে আমি ভিতরের যে ডি ফ্লিপ ফ্লপটা আমি ব্যবহার করছি হায়ারার্কিতে সেটার সাথে কানেক্ট করে দিলাম, শর্ট করে দিলাম, এবং বলতেছি এন মডেল, এরই সাথে আমার টি ফ্লিপ ফ্লপের ইউজ করতেছি আমি কি, টি ফ্লিপ ফ্লপে ইউজিং ডি ফ্লিপ ফ্লপ আমি তৈরি করে ফেললাম। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে আমি টি ফ্লিপ ফ্লপ ডি ফ্লিপ ফ্লপ দিয়ে বানাইলাম, এটা আমরা জানি বানানো যায়, ওই সার্কিটটাই আমি আসলে ইমপ্লিমেন্ট করছি হায়ারার্কি ইউজ করে, বা স্ট্রাকচারালও বলা যায় অনেকটা। কিন্তু আমার প্রশ্ন ডিফারেন্ট, আমার প্রশ্ন হচ্ছে আউটপুট শুধু কিউ কেন, আউটপুট রেজ কিউ হলো না কেন, এইটার কেউ উত্তর দিতে পারবে নাকি দেখি, এনিওয়ান? আরেকবার স্যার প্রশ্নটা একটু বলে ভালো হতো। আমরা দেখে আসছি যখন আমরা সিকোয়েন্সিয়াল সিনক্রোনাস সার্কিট ডিজাইন করি, দ্যাট মিনস বিভিন্ন যখন ফ্লিপ ফ্লপ ডিজাইন করি, তখন সাধারণত আমরা আউটপুটটাকে রেজ কনসিডার করি, যেহেতু আমার আউটপুটটা ইভালুয়েট করা হয় অলওয়েজ ব্লকের ভিতরে, তাই আমি রেজ কনসিডার করি। এই ক্ষেত্রে কি হলো স্যার আমি যদি ফার্স্ট এটা বলতে যাই, মানে উপরের যেটা পার্টটুকু, তো ওইটার মধ্যে তো আমি স্যার আমার যে আউটপুট কিউ, ওইটার মধ্যে তো আমি কিছু অ্যাসাইন করি নাই স্যার। আমি হচ্ছে কি কিউ অ্যাসাইন করছি তখনই, মানে সেকেন্ডটার জন্য, মানে সেকেন্ডে আমার অলওয়েজ ব্লকে আমি কিউকে একটা ভ্যালু অ্যাসাইন করে নিয়েছি, এর জন্য ওইটাকে আমি রেজ ধরছি। রাইট, এক্স্যাক্টলি, অলওয়েজ ব্লকের মধ্যে আমি ইয়াটাকে অ্যাসাইন করছি। আচ্ছা, এখন আমি একটু এটা একটা আমি বলি যে যদি অনেকে বলতে পারে এটা, যে যদি আমি এই আউটপুট রেজ দেই তাহলে কি হবে, এরকম একটা ঘটনা ঘটবে, দুইটা সে রেজিস্টার তৈরি করবে, একটা হচ্ছে আপনার যে এই ডি ফ্লিপ ফ্লপ রেজিস্টার, ঠিক আছে, আর একটা হচ্ছে নরমাল রেজিস্টার যেটার আউটপুটটা হচ্ছে কিউ বলতেছে, দুইটা রেজিস্টার তৈরি করবে। আসলে কিন্তু আমরা এটা চাই না, আমাদের টি ফ্লিপ ফ্লপে কিন্তু রেজিস্টার তো একটাই নাকি, আমার দুইটা না, সো আমরা আসলে ওটা চাই না, সো একটাই রেজ আমি ইউজ করলাম, কারণ অলরেডি আমি যে ভিতরে ডি ফ্লিপ ফ্লপটা ইউজ করছি ওটা তো অলরেডি আমার ওটার আউটপুটটা কি টাইপ, রেজ টাইপ, ওইটা যদি রেজ টাইপ হয় একটা তো রেজিস্টার তৈরি হয়েই গেছে, তো ওইটা দিয়েই আমি একটা কম্বিনেশনাল সার্কিট লাগালে টি ফ্লিপ ফ্লপ হয়ে যাচ্ছে। সো একইভাবে আপনারা জেকে ফ্লিপ ফ্লপ করতে পারেন, একই টেকনিক, আপনারা জানেন জেকে ফ্লিপ ফ্লপ ও ডি ফ্লিপ ফ্লপ দিয়ে বানানো যায়, ওই কাজটাই করা হয়েছে, একটা ওয়্যার নেওয়া হয়েছে, বুঝতেই পারছেন জেকে, সেখানে আমি জে কিউ বার অর কে বার কিউ অ্যাসাইন করলাম, পরে এই জেকেটা আপনি ডি ফ্লিপ ফ্লপের ডিতে বসাই দিছি খালি, আর বাকি সব হচ্ছে কিউ এ আমার ডিজাইন মডিউলের কিউটাকে যে ডি ফ্লিপ ফ্লপের কিউ এর সাথে কানেক্ট করছি, ক্লকটাকে ডি ফ্লিপ ফ্লপের ক্লকের সাথে কানেক্ট করছি, ডিজাইন মডিউলের রিসেট পিনটাকে ডি ফ্লিপ ফ্লপ যেটা আগে বানায় রাখছিলাম সেটার রিসেট পিনের সাথে কানেক্ট করছি। এই হচ্ছে আমার জেকে ফ্লিপ ফ্লপ, বুঝতে পারলাম? জি স্যার। তো এই ছিল আমার বিভিন্ন ধরনের ফ্লিপ ফ্লপ, আপনারা এই ফ্লিপ ফ্লপ গুলা এইভাবে ইচ্ছা করলে বানাইতে পারেন, আপনারা এগুলো দেখে নিয়েন, কারণ হচ্ছে আমরা অলরেডি মার্কস দেখেছিলাম, যদি আপনাদের মনে পড়ে কেস দিয়ে আমরা মার্কস করেছিলাম,
যদি আপনাদের মনে থাকে বিহেভিয়ারাল মডেল দিয়ে আমরা মার্কস করেছিলাম, একই জিনিস আপনি sir. এখানেও করতে পারেন। কেস আর এন কেস দিয়ে আপনি যে কে ফ্লিপ ফ্লপের যে ট্রুথ টেবিলটা রয়েছে 000111011 এর ক্ষেত্রে সেটা ইমপ্লিমেন্ট করতে পারেন, যেটা আপনারা বাঁ দিকে দেখতে পাচ্ছেন আপনাদের। এবং ডান দিকে যেটা রয়েছে টি ফ্লিপ ফ্লপের, আপনারা টি ফ্লিপ ফ্লপ ইচ্ছা করলে এইভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, যে সরাসরি বলে দিলেন ইফ টি, যদি টি এর ভ্যালু 1 হয়, কিউ ইজ ইকুয়ালস টু কিউ কমপ্লিমেন্ট, এলস কিউ ইজ ইকুয়ালস টু কিউ। এই দুটো লাইনকে ইচ্ছা করলে আপনি এইভাবে সাবস্টিটিউট করতে পারেন, এক লাইনে লিখতে পারেন। কেউ যদি লিখতে চায় তাও হবে, কিউ ইজ ইকুয়ালস টু আমরা জানি কিউ এক্স অর টি লিখে দিলেও হবে, ঠিক আছে। কিউ ইজ ইকুয়ালস টু কিউ এক্স অর টি লিখে দিলেও হবে। তার মানে নেক্সট স্টেট ইজ ইকুয়ালস টু প্রেজেন্ট স্টেটের কিউ এক্স অর টি হয়ে যাচ্ছে। এটাই তো হচ্ছে আমার টি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন।